ফেরারি বসন্ত। পর্ব ১। মাহবুবা বিথি। হাসনা নাস্তা টিফিন সব রেডি করে ফেলে। কারণ ৭টা বাজে। ওদিকে আরশিকে ঘুম থেকে জাগাতে হবে। ওকে এখন না উঠালে স্কুলে নিয়ে যাওয়া মুশকিল হবে। আর রাশেদ তো বদমেজাজি মানুষ। নিজের দোষ ত্রুটি চোখে দেখে না। পান থেকে চুন খসলেই হাসনার উপর চোটপাট শুরু হয়। সাথে মাঝে মাঝে বোনাস হিসাবে চড় থাপ্পড় জুটে যায়। ওকেও ৮টার মধ্যে আটতে যেতে হবে। টেবিলে নাস্তা বেড়ে দিয়ে ঘরে আসতেই রাশেদ হাসনার চুল ধরে দুগালে কষে থাপ্পড় লাগিয়ে বলে, আমার টাকার বান্ডিলে হাত দিয়েছিস কেন? হার হাভাতে ঘরের মেয়ে তুই সেটা আমি জানি, তবে চুন্নি ছিলি সেটা তো জানতাম না। কথা বলে তলপেট বরাবর লাথি মারে। হাসনা দূরে ছিটকে পড়ে, সাথে সাথে কোত করে শব্দ হয়। হাসনা ব্যথায় ককিয়ে উঠে বলে, আমি তোমার টাকার বান্ডিলে হাত দেইনি। রাশেদ কাছে গিয়ে গালে কষে আরো দুটো থাপ্পড় মেরে বলে, চুন্নির আবার বড় বড় কথা। এমনিতেই চুরি করিস, তার উপর সিনা চুরি। আমি টাকা গুনে রেখেছি। তার সাথে টাকার নাম্বারও গুনে রেখেছি। তুই ছাড়া এ ঘরে আর তো কেউ আসে না। তাহলে আমার টাকা গেল কোথায়? তোর কোন ভাতাররে দিয়ে বাপের বাড়ি আমার কষ্টের টাকাগুলো পাঠিয়েছিস? তোর বাপ মা আর কিছু শেখায়নি, কিন্তু চুরি করতে ভালো ট্রেনিং দিয়েছে। হাসনা রাগত স্বরে বলে, তুমি যা বলার আমাকে বলো, কিন্তু আমার বাবা মাকে কিছু বলবে না। ওরা তোমারটা খেতে আসে না, নিতেও আসে না। রাশেদ হাসনার কাছে ছুটে গিয়ে ওর মাথাটা মেঝের সাথে চেপে ধরে পিঠের উপর কিল বসিয়ে বলে, এই বিশ্বাসঘাতক অকৃতজ্ঞের বাচ্চা, তোর বাপ ২-৪ দিন পরপর যে হাসপাতালে ভর্তি হয় তখন ডাক্তার ওষুধের খরচকে বহন করে? এই তো গত মাসে তোর ভাইয়ের ফর্ম ফিলআপের টাকা আমার কাছে ভিক্ষা করে গেলি। এখন সব অস্বীকার করছিস, তাই না? হাসনাও কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার কোনো হাত খরচ দাও না, সংসারে একটা কাজের লোক রাখো না, বাচ্চার জন্য টিউটর রাখো না, সংসারের সবই তো আমি করি। বাথরুম ধোয়া, ঘর মোছা থেকে শুরু করে কোনো কাজই বাদ যায় না। এসব লোক দিয়ে করাতে গেলে তোমার কত টাকা খরচ হতো সে হিসেব করে দেখো। রাশেদ ঠোঁট বরাবর জোরে থাপ্পড় মেরে বলে, তোর নিজের দিকে তাকিয়ে দেখ, একটা ধুমসি খাসি হয়েছিস। তোর আছেটা কি? গায়ের রং ফর্সা হলে হয় না। ফিগারটারে বানিয়েছিস কি? দেখে মনে হয় ৫ সন্তানের মা হয়েছিস। ঠোঁটটা কেটে গোলগোল করে রক্ত পড়তে থাকে। হাসনা মারের ব্যথা সহ্য করতে না পেরে জোরে জোরে কাঁদতে থাকে। এমন সময় আরশি ঘুম থেকে উঠে যায়। মাকে ওভাবে মেঝেতে পড়ে কাঁদতে দেখে ও কাঁদতে থাকে। রাশেদ মেয়ের কাছে এসে বলে, কাঁদিস না। তোর মা টাকা চুরি করেছে বলে আমি রেগে গিয়ে ২-৪টে থাপ্পড় মেরেছি। কিন্তু এমনভাবে কাঁদছে দেখে মনে হচ্ছে আমি কিনাকি করে ফেলেছি। আরশি চিৎকার দিয়ে বলে, তুমি আমাকে ধরবে না। যে হাত দিয়ে আমার মাকে মেরেছ সেই হাত দিয়ে আমাকে ধরবে না। টাকা গতকাল রাতে তোমরা যখন খেতে বসেছিলে তখন জামশেদ চাচা ওয়ার্ড্রোব খুলে টাকা নিয়ে যায়। চাচা ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমি তখন জেগেছিলাম। এতক্ষণ রাশেদের মায়ের এ ঘরে আসার তাগিদ ছিল না। যেই আরশি তার ছোট ছেলের চুরির কথা সামনে আনলো অমনি জরিনা বেগম তড়িঘড়ি করে ছেলের রুমে এসে বলেন, অন্ধকারে আরশি কি দেখেছে, তুই ওর কথা বিশ্বাস করিস না বাপ। টাকাকে সাফাই করেছে তা তুইও জানিস, আমিও জানি। আরশি চেঁচিয়ে উঠে বলে, টাকা আমার মা চুরি করে নাই। তোমরা মিথ্যা বলছো। রাশেদ আর এক মুহূর্ত ঘরে দাঁড়ালো না। বাসা থেকে বের হয়ে গেল। ওর মা তখন হাসনার কাছে এসে বলে, যেমন মা তার তেমন মেয়ে। মেয়ের মুখ টিপলে এখন দুধের গন্ধ বের হয়, সেই মেয়ে বাবার মুখে তর্ক করে। কেবল তো ৮ বছর বয়স, তাতেই এই অবস্থা। তাছাড়া স্বামীরা ওরকম এক আধটু কিল ঘুষি চড় থাপ্পড় মারে। তাই বলে তোমার মতো কেউ কাহিনী করে না। যদিও এতদিন হাসনা সহ্য করেছে, কিন্তু আজ ওর সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে। তাই শাশুড়ির দিকে কঠিন চোখে তাকিয়ে বলে, আজ আপনার স্বামী বেঁচে থাকলে তাকে বলতাম আমার শরীরে আপনার ছেলে যে পরিমাণ আঘাত করেছে সেই সম পরিমাণ আঘাত আপনাকে করতে, তাহলে বুঝতেন মারগুলো এক আধটু ছিল কিনা। এবার তেড়ে এসে জরিনা বেগম হাসনার সামনে দাঁড়িয়ে বলে, আমি তোর মতো হারহাভাতে ঘরের মেয়ে ছিলাম না। আমার দাদা জমিদার ছিলেন। আমার বাপের বাড়ির জিনিস খেয়ে আমার শ্বশুরবাড়ির মানুষ কুলাতে পারত না। আমের সময় আম, পিঠার দিনে পিঠা পায়েস, এমনকি কোরবানি ঈদে আস্ত ছাগল পাঠিয়ে দিত। তোর মতো আমি ফকিন্নির ঘরে জন্ম নেই নাই। এখন তুমি থেকে তুই চলে আসছে। এরপর হাসনা কিছু বললে জরিনাও ২-১টা চড় থাপ্পড় দিতে পিছপা হয় না। জরিনা নিজের ঘরে গিয়ে হাসনাকে শুনিয়ে শুনিয়ে বলে, এত মার খায় তারপরও চোপাগিরি ছাড়ে না। রাশেদ ঠিক কাজ করে। তোর এইভাবেই মাইর খাওয়া উচিত। হাসনা অনেক কষ্টে উঠে দাঁড়ালো।
আলমারির উপর থেকে ভাঙ্গাচোরা সুটকেসটা নামিয়ে মেঝেতে রাখতে গিয়ে ককিয়ে ওঠে। পুরো শরীরটাকে রাশেদ চোরের মতো পিটিয়েছে। আরশি কাছে এসে ওর মায়ের শরীরে হাত বুলিয়ে দিয়ে বলে, চলো মা, আমরা নানুবাড়ি চলে যাই। এখানে থাকলে আব্বা তোমাকে মারতে মারতে মেরাই ফেলবে। হাসনা মেয়ের কথা শুনে মনে মনে বলে, মারে, আবার বাবার যে সেই সামর্থ্য নাই, আমাকে আর তোকে পালবে। তবে আজকে হাসনা ওর বাবার বাড়িতে চলে যাবে। এভাবে প্রায় প্রতিদিন ছুতো ধরে রাশেদের আঘাতগুলো ও আর নিতে পারছে না। বাবার কাছে অনুরোধ করে বলবে, আব্বা আমারে শুধু একটু থাকতে দেন। মানুষের বাসায় কাজ করে হলেও আমি আমার পেট আর মেয়ের পেট চালানোর ব্যবস্থা করব। সুটকেস কাপড় গুছিয়ে যখনই বের হতে যাবে অমনি জরিনা বেগম সামনে এসে দাঁড়ায়। তারপর হাসনার হাত থেকে সুটকেস কেড়ে নিয়ে বলে, আমার ছেলের ঘর থেকে কি চুরি করে সুটকেসে ভরে বাপের বাড়ি যাচ্ছিস? আমি তোরে যেতে দিব না। আমার ছেলে আসুক, তারপর তোর যেখানে যেতে ইচ্ছে হয় যাবি। এরপর জরিনা বেগম রাশেদকে ফোন দেয়। আরত বাসা থেকে বেশি দূরে নয়, রিকশা করে আসলে 10 মিনিট লাগবে। রাশেদও বাসায় চলে আসে। এরপর হাসনাকে বলে, তোর বাপরে আসতে বলছি। স্বামীর মুখে মুখে কথা বলছো, এর বিচার না করে আমি তোরে যাইতে দিব না। আর এটাও কান খুলে শুনে রাখো, এবার বাপের বাড়ি গেলে আমি তোর সাথে আর সংসার করুম না। কথাটা যেন মনে থাকে। হাসনা জানে এরকম কিছু ঘটবে, কারণ খবর তো চাপা থাকে না। যে রাশেদ ওর রান্নার পাগল ছিল, আজকাল ওর রান্না করা খাবার দিয়ে দুপুরের খাবার মাঝে মাঝে খায় না। পাশে শহীদুলের আড়ত, ওর বাসা থেকে খাবার আসে। ওর একটা ডিভোর্সি বোন আছে। শহীদুল এখন বিয়েশাদি করে নাই। ওর বোন নিজে আড়তে খাবার নিয়ে আসে। তখন শহীদুল রাশেদকে ডেকে ওর সাথে খেতে বসায়। হাসনার কানে খবর আসে শহীদুলের বোন জোহরার সাথে রাশেদের ইটিস পিটিস চলে। যখন থেকে শহীদুলের বোনের সাথে তার উঠাবসা, তখন থেকেই হাসনার উপর রাশেদের মারের মাত্রাটা বেড়ে গিয়েছে। রাশেদের পাশের গ্রামেই হাসনাদের বাড়ি। ঘণ্টা খানিকের মধ্যে হাসনার ভাই হাসেম আর ওর বাবা রায়হান মিয়া চলে আসেন। এরপর রাশেদ তাদেরকে বসিয়ে হাসনার নামে নানা কথা বানিয়ে বলে। সবচেয়ে বেশি বলে হাসনা নাকি প্রায় টাকা চুরি করে। এটা শুনে হাসনা কাঁদতে কাঁদতে বলে, বাবা, ও মিথ্যা কথা বলছে। টাকাকে চুরি করে আপনার নাতনিরে জিজ্ঞাসা করেন, সেই আপনারে বলবে। এরপর হাসনা নিজের ঠোঁটটা দেখিয়ে কাঁদতে কাঁদতে বলে, দেখেন, বিনা দোষে আমারে মেরে ঠোঁটটা ফাটিয়ে ফেলছে। সাথে সাথে রাশেদ বলে, আপনার মেয়ের মতো মিথ্যা কথা বলার জুরি মেলা ভার। ঘরের মধ্যে হোঁচট খেয়ে পড়ে ঠোঁটটা ফাটিয়ে ফেলছে, এখন আমার দোষ দিচ্ছে। সাথে সাথে আরশি বলে, তুমি মেরে আম্মুর ঠোঁট ফাটিয়েছ, আর টাকা জামশেদ চাচা চুরি করছে। তখন রাশেদ রেগে গিয়ে হাসনার গালে কষে থাপ্পড় লাগায়। সাথে সাথে হাসনার বাবা রেগে গিয়ে রাশেদের গালে থাপ্পড় লাগায়। হাসনার ভাইও তেড়ে আসে। হাসনার বাবা থাপ্পড় মেরে বলে, আমার সামনে তুমি আমার মেয়ের গায়ে হাত তুলেছ, তাহলে আমার অবর্তমানে কি করো তা আমার জানা আছে। রায়হান সাহেবের থাপ্পড় খেয়ে রাশেদ ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। ও ভেবেছিল গরিব স্কুল মাস্টার তার উপর প্রায় অসুস্থ থাকে, তার আর জোর কোথায়। কিন্তু রাশেদ জানে না একজন বাবার কাছে তার মেয়ে রাজকন্যা, এমনকি হতদরিদ্র পিতার কাছে তার কন্যাটি অনেক আদরের। যাই হোক, থাপ্পড় মারার সাথে সাথে জরিনা বেগম ছুটে এসে বলেন, আমারই বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলের গায়ে হাত তোলার সাহস আপনার কোথা থেকে আসে? হাসনার ভাই সাথে সাথে বলে, রাশেদ ভাই যে আমার বোনের গায়ে হাত তুলল, তার বেলায় আপনার জবান কোথায় ছিল? জরিনা নিজের তর্জনী তুলে হাশেমের দিকে তাকিয়ে বলে, তোমার আব্বা স্কুল মাস্টার হয়ে তোমাদের মানুষ করতে পারেনি। তোমরা দুই ভাইবোন আস্ত বেয়াদব। মুরব্বিদের মুখে তর্ক করা ছাড়া আর কিছু শিখতে পারোনি। আর একটা কথা কান খুলে শুনে রাখো, মেয়ের শ্বশুরবাড়ি হচ্ছে এমন এক বাড়ি, সেখানে যদি দরজার উপর জুতা টাঙ্গিয়ে রাখে, তার নিচ দিয়ে মেয়ের বাবা আসতে বাধ্য। হাসেম রেগে গিয়ে বলে, আপনি কোন যুগে বাস করেন? এখন এসব কথা বাজারে বিক্রি হয় না। আপনারা জুতা টাঙ্গিয়ে রাখবেন, আমরা স্যান্ডেল আপনাদের দিকে ছুড়ে দিয়ে আমাদের মেয়ে নিয়ে চলে যাব। রায়হান মিয়া মেয়ের দিকে তাকিয়ে বলেন, এত কথার দরকার নাই। তোর আর এবাড়ি থাকা লাগবে না, তুই আমার সাথে বাড়ি চল। সাথে সাথে রাশেদ হাসনার দিকে তাকিয়ে বলে, আমিও আর তোর সাথে সংসার করব না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। হাসনা আরশিকে ডাকা মাত্রই রাশেদ চিৎকার দিয়ে বলে, খবরদার, আমার মেয়েকে তুই নিতে পারবি না। হাসনা কাঁদতে কাঁদতে বলে, মেয়েটাকে আমাকে দিয়ে দাও। তুমি তো বিয়ে করে আবার সংসার শুরু করবে, মাঝখানে আমার মেয়েটাকে তুমি আমার কাছে দিয়ে দাও। আরশির জন্য তোমার কোনো খরচ দিতে হবে না। খবরদার আমার মেয়ের নাম মুখে আনবি না।
আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যা। হাসেম ওর বাবার দিকে তাকিয়ে বলে, এখানে যতক্ষণ থাকবে শুধু অপমানিতই হতে হবে। চলো আপুকে নিয়ে বের হয়ে যাই। এরপর হাসনাকে নিয়ে রায়হান মিয়া আর হাসেমও বাড়ি থেকে বের হয়ে আসে। একটা অটো নিয়ে ওরা বাড়ির পথে রওনা দেয়। হাসনা মনে মনে ভাবে বের হয়ে তো আসলো, কিন্তু এরপর ওর জীবন কিভাবে চলবে। বাবা আর টাকাই বা বেতন পান সেটা দিয়ে সংসার চালাতে গিয়ে মাসের শেষের দিনগুলোতে ভর্তা ভাত খেয়ে দিন কাটাতে হয়। সেখানেও গেলে ওর বাবা মায়ের খরচ বেড়ে যাবে। মেয়েটার জন্য হাসনার খুব মনটা পুড়ছে। পরে ভাবে ভালোই হয়েছে এই অভাবের সংসারে আরশিকে আনলে বরং ওর কষ্টই হতো। কিন্তু রাশেদ বিয়ে করলে ওর মেয়েটাকে আবার কাজের মেয়ে বানিয়ে রাখবে না তো। এখন আর এসব ভেবে কি হবে। অথচ এই রাশেদ ওকে একরকম জোর করেই বিয়ে করেছিল। বিয়ের 8 বছরের মাথায় ভালোবাসা উধাও হয়ে গেল। অবশ্য 8 বছর লাগেনি। আরশির জন্মের পর থেকেই রাশেদ হাসনার উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলে। শরীরে পানি আসাতে সেই যে শরীরটা ফুলে উঠেছে, এরপর ফোলাটা আর সেরে যায়নি। আর যাবেই বা কি করে। সংসারে সবার জন্য রুটি জুটলেও হাসনার জন্য পান্তা আর রাতের একটু তরকারি নাস্তা হিসাবে বরাদ্দ ছিল। একবার ডাক্তারের কাছে যাবার সৌভাগ্য হয়েছিল। কারণ শরীর বেশি ফুলে যাওয়াতে সংসারের কাজ হাসনা করতে পারছিল না। সে কারণে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিল। ডাক্তার বলেছিল দুবেলা রুটি খেতে যাতে শরীরের পানিটা শুকিয়ে আসবে। কিছুদিন খেয়েছিল। শরীরের ফোলাটা কমে আসতে আবার সেই পান্তা বরাদ্দ হয়ে যায়। কিছুদিন যেতে না যেতে হাসনার এই ফোলা শরীরের উপর থেকে রাশেদের আগ্রহ চলে যায়। হাসনা ভাবে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের সাথে মানসিক সম্পর্ক গড়ে না উঠলে সম্পর্ক মজবুত হয় না। সামান্যতম কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। হাসনার আজ উপলব্ধি হয় রাশেদের সাথে ওর মানসিক সম্পর্ক কখনো গড়ে ওঠেনি। বাবার বাড়ির আর্থিক অসঙ্গতির কারণে হাসনা সম্পর্কটা টিকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু শেষরক্ষা আর হলো না। বৈশাখ মাস। আকাশে সূর্যের প্রচণ্ড আক্রোশ। ধীর মন্থর গতিতে অটোটা এগিয়ে চলছে। খগাখড়িবাড়ি থেকে বড়বাড়ি গ্রামে আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। আকাশের বুকে একটা চিল দিকচক্রবালে চক্রাকারে উঠছে। রোদুজ্জ্বলা দুপুরে তপ্ত নির্জনতাকে ফালি ফালি করে চিলটা ডেকে ওঠে। হয়তো কাছে ধারে ওর শিকার দেখতে পেয়েছে। আসমা বেগম গোসল করে বের হয়ে উঠানে নিজের ভেজা শাড়ি কাপড় মেলে দিয়ে শুকনো গামছা দিয়ে চুলগুলো মুছতে লাগলেন। হঠাৎ বাড়ির সামনে অটো থামার শব্দ হলো। মাথায় শাড়ি দিয়ে ঘোমটা টেনে আসমা বেগম বাড়ির ভিতর থেকে বের হয়ে আসেন। ভাড়া মিটিয়ে বাড়িতে ঢুকতেই আসমা বেগম রায়হান মিয়ার দিকে তাকিয়ে বলেন, হাসনাকে নিয়ে এলে যে? আজ নিয়ে না আসলে এরপর গিয়ে লাশটা নিয়ে আসতে হতো। হাসেম ওর মায়ের দিকে তাকিয়ে বলে, আপুকে নিয়ে না আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। ওর চেহারার দিকে তাকিয়ে দেখো মেরে কেমন ঠোঁটটা ফাটিয়ে দিয়েছে। আসমা বেগম মুখে কিছু বলেন না। কিন্তু মনে মনে ভাবেন 3টা মুখ চালাতে হিমশিম খেতে হচ্ছে, এখন আর একটা মুখ কেমন করে চালাবে। হাসমা বাড়ি ফিরে কটা দিন বিশ্রামে থাকল। আর মনে মনে ভাবতে লাগলো এভাবে শুয়ে বসে থাকলে জীবন চলবে না। আরশির কথা খুব মনে পড়ে। কিন্তু কিছু তো করার নেই। বাবার বাড়িতে ওর খরচটা চালাতেই ওর বাবাকে হিমশিম খেতে হচ্ছে। না হোকে কিছু না কিছু করতে হবে। আবার ভাবে কী বা করবে। ওর তো টাকা পয়সাও নেই যে ব্যবসা করবে। শিক্ষা তেমন নেই যে চাকরি করবে। কেবল এইচএসসি পাশ করেছে। এর মাঝে রাশেদ ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। তবে উকিলের মারফত একটা বিষয়ে সমঝোতা হয়েছে, বছরে 2বার আরশি ওর মায়ের কাছে এসে কিছুদিন থাকতে পারবে। অবশেষে হাসেমের সাথে পরামর্শ করে ক্যাটারিং এর কাজ করার সিদ্ধান্ত নেই। হাসেম এইচএসসি পরীক্ষা দিয়েছে। ওর হাতে এখন কিছু সময় আছে। সরকারি অফিসগুলোতে ঢু মেরে কিছু খাবার সাপ্লাইয়ের অর্ডার নেয়। এভাবে একজন দুজন হতে হতে হাসনার খাবারের বহু কাস্টমার জোগাড় হয়ে গেল। রান্নাটা হাসনা বরাবর ভালো করে। এভাবে বছরখানিক সময় পার হয়ে যায়। মাঝে আরশি এসে হাসনার কাছে 15 দিন থেকে যায়। ওর কাছে রাশেদের বিয়ের কথা হাসনা জানতে পারে। কথায় আছে যা রটে তার কিছু তো বটে। সিতারার সাথে রাশেদের বিয়ে হয়। হাসনার খুব জানতে ইচ্ছা হয় সিতারার সাথে রাশেদের ব্যবহার কেমন। পরে আবার নিজেকে সামলে নেয়। পুরনো অতীতকেও মনে করতে চায় না। বরং আরশি যখন আসে হাসনা নানা রকম শুকনো খাবার বানিয়ে দেয়। নারিকেলের নাড়ু, মুড়ির মোয়া, চিড়ার মোয়া, বুটের হালুয়া এসব খাবার বানিয়ে আরশির সাথে পাঠিয়ে দেয়। ক্যাটারিং এর কাজ করাতে হাসনার হাতে ভালোই পয়সা থাকে। আরশিকে 2টো দামি ফ্রক কিনে দিয়েছে। 15 দিন সময় পার হলে হাসেম আরশিকে ওর বাবার বাড়িতে দিয়ে আসে।
এদিকে হাসনার বাবার বাড়িতে সচ্ছলতা ফিরে আসায় বাবা মা ভাই হাসেম সবাই খুব খুশি থাকে। হাসনার ক্যাটারিং সার্ভিসের আয় ওর বাবার স্কুলের বেতনের থেকে মাঝে মাঝে বেশি হয়। হাসনার মনে হয় কোথায় ও ভেবেছিল ওর জীবন কিভাবে চলবে, অথচ আল্লাহ পাকের রহমতে এখন ওর জীবন সচ্ছলতায় কাটে। এমনকি রাশেদের কাছে যেমন থাকতো তার থেকে হাসনা অনেক ভালো থাকে। হাসেম জিপিএ 4 পেয়ে এইচএসসি পাশ করেছে। এবার রাজশাহী ইউনিভার্সিটি নৃবিজ্ঞানে চান্স পেয়েছে। সেদিন হাসনা দুপুরে খেয়ে বিছানায় একটু শুয়েছে। হঠাৎ ফোনটা বেজে উঠে। অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে। হ্যালো, আপনি কি হাসনা বলছেন? জি, আমি জোহরা বলছি। নামটা শুনে হাসনা ক্ষণিক চুপ করে থাকে। তারপর বলে, কি বিষয়ে কথা বলবেন? না মানে আমি রাশেদের সাথে 8 বছর কাটালেন কিভাবে? আমার পক্ষে 1 বছর কাটানো কঠিন হয়ে গেল। তাই বাবার বাড়িতে চলে এসেছি। ও তো ভীষণ চণ্ডাল। আর ও মা হচ্ছে ডাইনি বুড়ি। হাসনার আসলে জোহরার কথাগুলো শুনতে ভালো লাগছিল না। হাসনার এখনো মনে হয় ওর আর রাশেদের মাঝখানে জোহরা না আসলে হয়তো ওর সংসারটা টিকে যেত। হাসনা বলে, আমি খুব ব্যস্ত আছি। ফোনটা রাখছি। ফোনটা রেখে হাসনা মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসে আর বলে, 1 বছরেই মজা ফুরিয়ে গেল। ফোনটা রেখে হাসনা ভাবে এই রাশেদ ওর প্রেমে পাগল হয়ে ওকে বিয়ে করেছিল। তখন ওর বয়স 20 বছর। কচি লাউয়ের ডগার মতো বেড়ে ওঠা শরীর। তাও হাসনা তারে বেঁধে রাখতে পারে নাই। আসলে অনেক ফুলের মধু খাওয়া যার অভ্যাস হয়ে যায় তার কি আর বাঁধা ফুলের মধুতে পোষায়? পোষায় না। তখন বাইরের বুনো ফুলের মধু খাওয়ার জন্য ছুকছুক করে। আজও সেদিনের স্মৃতিগুলো মনের আঙ্গিনায় ঘোরাফেরা করে। রাশেদ ছিল মেম্বারের ছেলে আজমলের ঘনিষ্ঠ বন্ধু। রাশেদের সাথে হাসনার প্রথম দেখা হয় গ্রামের বৈশাখী মেলায়। সেদিন প্রথম শাড়ি পরে সালমার সাথে মেলায় গিয়েছিল। সালমা ওর ছোটবেলার সই। বৈশাখের রোদুজ্জ্বলা দুপুরে লাল শাড়ি পরে মেলায় গিয়েছিল। সেদিন হাসনার রূপের ছটা পুরো অবয়বে ছড়িয়ে পড়েছিল। এমনিতেই হাসনা দেখতে চোখে পড়ার মতো মেয়ে। টিকালো নাক, ভাষা ভাষা বড় পাপড়ি ছাওয়া চোখ, কমলার কোয়ার মতো ঠোঁট আর উজ্জ্বল শ্যামলা গায়ের রং, তার উপর পিঠ ছাপানো চুল, সাথে 5 ফুট 3 ইঞ্চির একহারা গড়ন। সেদিনের সেই মেলাতেই রাশেদের পোড়া চোখের নজর পড়ল হাসনার উপর। রাশেদের চেহারা ছবিও খারাপ ছিল না। সেদিন হাসনার যে ওকে ভালো লাগেনি তা নয়। তারপর আর কি? 7 দিনের মাথায় সকাল বিকাল দুবেলা ধর্ণা দিয়ে রাশেদ হাসনাকে বউ করে ঘরে তুলে। তবে ওর বাবা রায়হান মাস্টার রাজি ছিলেন না। মাস্টার রায়হান মিয়া মানুষ চিনতে ভুল করেননি। মেম্বার যেদিন প্রস্তাব নিয়ে হাসনার বাপের কাছে আসলো, হাসনার বাপ সাথে সাথে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। কারণ হিসাবে বলেছিলেন মেয়েকে তিনি আরও লেখাপড়া করাবেন। এতে অবশ্য হাসনার মা আসমা বেগম বলেছিলেন, জলে বাস করে আপনি কুমিরের সাথে লড়াই করে টিকতে পারবেন? ঘরে বয়ে মেম্বার সাহেব প্রস্তাব নিয়ে এলেন আর আপনি মুখের উপর না করে কাজটা ভালো করেন নাই। ভালো মন্দ বুঝি না, তবে মেম্বার মানুষটা তো ভালো না। গরিব মানুষের মেহনত, তাদের হকের চাল গম সব চুরি করে মেম্বার তার পাহাড় সমান সম্পদ বানিয়েছে। আর সেই অবৈধ টাকা ছেলেও 2 হাতে উড়ায়। কারণ তার থেকে তার ছেলে আর 1 কাঠি সে আনা। বাপের অবৈধ ইনকাম আছে দেখে নিজে কোনো রোজগার করে না। বরং নেশা করে, খারাপ জায়গায় আসা যাওয়া করে, বাপের অসৎ টাকার সদ্ব্যবহার করে। তারই বন্ধু ওই ছেলে, সে আর কত ভালো হবে? অমত থাকা সত্ত্বেও মেম্বারের চাপে পড়ে রায়হান মিয়াকে এই বিয়েতে রাজি হতে হয়। কেননা একদিন স্কুল থেকে ফেরার পথে মেম্বারের সাথে দেখা হয়। সেদিন মেম্বার বলেছিল, রায়হান মাস্টার প্রস্তাবটা আর একবার ভাইবা দেইখো। ধরো মেয়েকে যদি তুলে নিয়ে যায়, তারপর যদি বিয়ে না করে, তখন তুমি কি করবা? এখনকার যুগের পোলাপাইনের হাল হকিকত বুঝা মুশকিল। তাছাড়া ওই ছেলে যে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে, এ তোমার 7 পুরুষের ভাগ্য। ছেলের বাজারে 2টো আর্তের দোকান আছে। বাড়ি, পাকা দালান, পুকুর আছে, নানা ফলফলাদির গাছ আছে। জমি জিরো আছে। সারা বছর ওদের ধান কেনা লাগে না। পাশাপাশি তোমার ওই ভিটে বাড়িখান ছাড়া আর তো কিছু নাই। এখন তুমি সিদ্ধান্ত নাও কি করবা? এরপর রায়হান মাস্টার অনিচ্ছা সত্ত্বেও রাশেদের সাথে হাসনাকে বিয়ে দিতে বাধ্য হন। উনি অবশ্য একটু ভয়ও পেয়েছিলেন। হাসনা কত শত স্বপ্ন দুচোখে ধারণ করে রাশেদের ঘরে এসেছিল। বিয়ের পর 6 মাস সময় ভালো কেটেছে। রাশেদ অবশ্য বাচ্চা আরও পরে নিতে চেয়েছিল। এ কারণে আরশি পেটে আসার পর রাশেদ অ্যাবর্শন করাতে চেয়েছিল। হাসনা রাজি হয়নি। ওর কথা হচ্ছে যে এসে গিয়েছে, তার দুনিয়াতে আসার পথ রুদ্ধ করার কোনো অধিকার ওর কিংবা রাশেদের নেই।
রাশেদ মুখে কিছু না বললেও আচরণ দিয়ে বুঝিয়ে দিয়েছিল ওর কথা না শোনার ফল কতটা কঠিন হতে পারে। এরপর থেকে রাশেদ বদলে যেতে থাকে। হাসনার শরীরে পানি আসে, পেটটাও দিনে দিনে স্ফীত হতে থাকে। রাশেদও আস্তে আস্তে দূরে সরতে থাকে। হাসনার তখন খুব অবাক লাগত। ওর গর্ভের বাচ্চাটা তো রাশেদের। কোথায় ওর খুশি হওয়ার কথা? জগতের কত নিঃসন্তান দম্পতি একটা সন্তানের জন্য আল্লাহ পাকের কাছে অঝরে কাঁদতে থাকে। আর এরা না চাইতেন পেয়ে গিয়েছে। আজ হাসনার মনে হয় রাশেদকে ওর বাবা ঠিক চিনেছিল। হাসনাও দিনে দিনে মানুষ চিনে তার অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করেছে। হাসনার 28 বছরের জীবনে মানুষের আঘাতে বুকের ভিতর দ্রোহের আগ্নেয়গিরি তৈরি হয়েছে, যা থেকে প্রতিনিয়ত বেদনার লাভা উদ্গীরণ হয়। জীবনের চাইতে প্রেম বড় নয়। হাসনার কাছে প্রেম হচ্ছে ঘাসের ডগার উপরে এক ফোঁটা শিশির বিন্দু। রোদ উঠার সাথে সাথে যা হাওয়ায় মিলিয়ে যায়, তখন শুধু পড়ে থাকে আগুন ভরা আকাশ। সেই আগুনের দহনে সারা জীবন দগ্ধ হতে হয়। আগুনে পুড়ে যেমন সোনা খাঁটি হয়, তেমনি জীবনের দহনে পুড়ে মানুষও খাঁটি হতে থাকে। হাসনাও আজ একজন খাঁটি মানুষ। সে শিখেছে কি করে শক্ত মাটির উপর দাঁড়াতে হয়। আর অন্তরের কঠিন বাস্তবতার আলোকে চারপাশের মানুষগুলো ভালোভাবে চিনে নিজের পথকে সুদৃঢ় করার চেষ্টা করে। এর মাঝে একদিন জামশেদ এসেছিল। হাসনার কাছে টাকা চুরির জন্য মাফ চেয়েছিল। হাসনার এখন তাতে কিছু যায় না। ও বাড়ির সাথে ওর সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। রাশেদের আড়ত জামশেদ দেখাশোনা করে। কারণ রাশেদ এখন ভীষণ নেশাগ্রস্ত থাকে। মানুষ নিজের অহংকার বলে চারপাশের মানুষকে প্রতিনিয়ত তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। তারপর কখন যে নিজের মিথ্যা অহংকারের পাকের মধ্যে আটকে পড়ে সে জানে না। কিন্তু যখন বুঝতে পারে তখন আর সময় থাকে না। রাশেদের ক্ষেত্রে এমনটাই হয়েছে। না হওয়া আর বিষাক্ত অতীতকে সামনে আনতে চায় না। সামনের শুক্রবার হাসনার খালাতো বোনের বিয়ে। ওদের বাড়ি রংপুর শহরের প্রাণকেন্দ্র কামালকাচনায়। ওরা বেশ বড় লোক। হাসনাদের বিপদে আপদে আত্মীয় স্বজনের মধ্যে এই খালা পাশে এসে দাঁড়ায়। খালু ঠিকাদারি করে। বর্তমান রাজনীতির সাথে জড়িত আছে বলে ঠিকাদারি ব্যবসাটাও ফুলে ফেঁপে উঠেছে। কামালকাচনায় বেশ অনেকটা জায়গা জুড়ে দোতলা বাড়ি। হাসনার দুটো মামা। ওরা বগুড়া শহরে থাকে। ওরাও হয়তো আসবে। একজন ওকালতি করে, আর একজন পুলিশের এসআই। ওদেরও বেশ আর্থিক সচ্ছলতা আছে। একমাত্র হাসনার বাবার আর্থিক সচ্ছলতা কম। সে কারণে আত্মীয় স্বজন এড়িয়ে চলে। হাসনার বাবা ওর দাদা দাদির পালক পুত্র ছিল। উনাদের দীর্ঘ 10 বছর সন্তান হয়নি দেখে হাসনার বাবাকে এতিমখানা থেকে নিয়ে আসে। তখন রায়হান মিয়া 2 মাসের বাচ্চা। তবে রায়হান মিয়ার যখন 4 বছর হয় তখন হাসনার দাদি গর্ভবতী হন। সেই থেকে রায়হান মিয়ার আদর কমতে থাকে। বিয়ে পাশ করিয়েছে তবে কোনো সম্পদ দেয়নি। রায়হান মিয়াও চায়নি। নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করে। এসব বিয়ে বাড়ির হাঙ্গামায় হাসনার যেতে ইচ্ছা করে না। কিন্তু খালা বার ফোন করে যেতে বলেছে। ওদিকে হাশেমও যেতে চাচ্ছে। ভাবছে জুয়াইরিয়াকে কি উপহার দেওয়া যায়। ও মনে মনে ঠিক করল অনলাইন থেকে একটা জামদানি শাড়ি কিনে ফেলবে। তবে রায়হান মিয়া যেতে চাইছিল না। কিন্তু হাসনা অনেক অনুরোধ করাতে রাজি হয়। তবে যেদিন বিয়ে হবে সেদিন রায়হান মিয়া যাবেন। বিয়ের অনুষ্ঠান শেষ করে সবাই ওই দিনই ফিরে আসবে। হাসনা ওর মায়ের জন্য অনলাইন থেকে একটা মিরপুরের কাতান শাড়ি অর্ডার করে। বাবার জন্য একটা পাঞ্জাবি আর নিজের হাতে বানানো হ্যান্ড পেইন্ট করা সুতি শাড়ি সিলেক্ট করে। কারণ টাকার সংকট। এই কারণে নিজের জন্য কিছু কিনল না। হাশেমের জন্য 4,000 টাকা রেখে দিয়েছে। হাতে জমানো যা টাকা ছিল সবই প্রায় এখন শেষের পথে। যাই হোক, ওর মায়েরও অনেকদিন কোথাও যাওয়া হয় না। হাসনাও যেতে চায় না। সবাই ওর ডিভোর্সের প্রসঙ্গ তুলে নানা প্রশ্ন জিজ্ঞাসা করে। অন্য মানুষের জীবন নিয়ে কেন এত কৌতূহল হাসনা বুঝে পায় না। অথচ হাসনার কারো জীবন নিয়ে কোনো কৌতূহল নেই। এই যে জুয়াইরিয়ার হাজবেন্ড কি করে একবারও খালার কাছে জানতে চায়নি। নির্দিষ্ট দিনে হাসনারা রংপুর শহরের কামালকাচনার উদ্দেশ্যে রওনা দেয়। বাস থেকে নেমে একটা অটো নিয়ে কামালকাচনার দিকে যেতে থাকে। কামালকাচনায় ফিরোজ ঠিকাদারের বাসা সবাই চিনে। যে অটোতে এসেছে সেই অটোওয়ালা ওদের নিয়ে ফিরোজ ঠিকাদারের বাসায় যায়। ভাড়া মিটিয়ে কলিং বেল টিপতেই দারোয়ান দরজা খুলে দেয়। জানতে চায়, আপনারা কোথা থেকে আসছেন? হাসনা বলে, আমি এ বাড়ির মালিকের বোনের মেয়ে। কিন্তু ওই লোক হাসনার আপাদমস্তকের দিকে তাকিয়ে বলে, কোন বোন? স্যারের তো একটাই বোন, ঢাকায় থাকে। হাসনা সাথে সাথে বলে, ফিরোজ সাহেবের স্ত্রী আমার খালা হন। এত জেরার মুখে দাঁড়িয়ে হাসনার বিরক্ত লাগছিল।
এমন সময় ওর খালা সাইমা বের হয়ে এসে বলে, আরবালি তুমি কার সাথে কথা বলছো? আপনার বোনের মেয়ে বলছে। সাইমা বেগম ঘর থেকে বেরিয়ে এসে আসমা বেগমকে জড়িয়ে ধরে বলে, যাক অবশেষে তোর আশা হলো। এরপর হাসনার দিকে তাকিয়ে বলেন, কেমন আছিস হাসনা? আলহামদুলিল্লাহ ভালো আছি খালাম্মি। তুই তো বেশ সুন্দর হয়ে গেছিস। একদম আগের মতো। বলে ওকেও জড়িয়ে ধরেন। সাইমা বেগমের পিছু পিছু আর মহিলা আসেন। উনি সাইমার ছোট যা। উনি চট করে সাইমাকে বলেন, ভাবি এই মেয়েটা তোমার বোনের ডিভোর্সি মেয়েটা না? সাইমা উনার দিকে তাকিয়ে প্রচণ্ড বিরক্ত বোধ করে বলেন, তুমি এখানে এসেছো কেন? ছাদে হলুদের ডেকোরেশন হচ্ছে। সেদিকটা তোমাকে দেখতে বললাম না? কথা বলে হাসনার হাত ধরে টেনে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। হাসনা অবশ্য এখন এসবে অভ্যস্ত হয়ে গিয়েছে। প্রায় 2 বছর ধরে এই কথা শুনতে শুনতে নিজেকে এসবের সাথে মানিয়ে নিয়েছে। ডিভোর্সি শব্দটা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে শুনতে শুনতে নিজেকে মানিয়ে নিয়েছে। যতই হাসনা নিজেকে এই বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুক, তাই বলে কি সান্ত্বনা পাওয়া যায়? যায় না। বুকের মাঝখানটা মোচড় দিয়ে উঠে। কেননা যেই মানুষটা ওকে আঘাত করল তার জন্য তো কষ্ট হওয়ার কথা নয়। তাহলে ব্যথাটা লাগে কেন? ব্যথা লাগার কারণটাও হাসনার অনুসন্ধান করেছে। যারা বলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার ধরন ভিকটিমকে আহত করে। ওর খালার জায়ের মুখে ডিভোর্সি কথা শুনে মায়ার অস্বস্তি লাগছে। সে কারণে হাসনা খালাকে জিজ্ঞাসা করে, খালাম্নি যারা কোথায়? দোতলায় ওর রুমে আছে। তুই ওর রুমে চলে যা। ও হয়তো এখনো জানে না তুই আসছিস। হাসনা মার্বেলের সিঁড়ি বেয়ে উপরে উঠে। সাদা মার্বেলের সিঁড়ির রেলিংটা সেগুন কাঠের উপর সুন্দর ডিজাইন করা, আর সিঁড়ির লাগোয়া দেয়ালটায় কারুকাজ খচিত ওয়াল পেইন্টিং টাঙ্গানো রয়েছে। আসলে টাকা থাকলে মানুষ তার রুচির বহিঃপ্রকাশ ঘটাতে পারে। সিঁড়ি বেয়ে উঠতেই এ বাড়ির হেল্পিং হ্যান্ড একটা 13-14 বছরের মেয়ের সাথে দেখা হলো। তাকে যারার রুমটা হাসনা দেখিয়ে দিতে বলতেই দক্ষিণ দিকের কর্নারের রুমটার দিকে নিয়ে যায়। ভিতরে ঢুকতেই হাসনা দেখে যারা কার সাথে যেন ফোনে কথা বলছে। হাসনাকে ইশারা করে সোফায় বসতে বলে। এরপর ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে বলে, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমার একটা আপু এসেছে। ফোনটা রেখে যারা দৌড়ে এসে হাসনাকে জড়িয়ে ধরে বলে, কতদিন পর তোমার সাথে দেখা হলো আপু। কল্পনা করতে পারো 10 বছর পর তোমার সাথে আমার দেখা হলো। হাসনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বিয়ের পর আর তোর সাথে আমার দেখা হয়নি। দেখা হবেই বা কি করে? নিজের বাবার বাড়িতে সকালে আসলে বিকালেও বাড়িতে চলে যেতে হতো। তাও সংসারটা ধরে রাখতে পারলাম না। আর ডিভোর্সের পর এই প্রথম আমি তোর বিয়েতে আসলাম। গত 2 বছর আমি বাসা থেকে বের হয়নি। সবাই কেমন যেন বাঁকা দৃষ্টিতে দেখে। হাসনার কথা শুনে যারার ভীষণ মন খারাপ হয়। সে কারণেও হাসনাকে বলে, এত মন খারাপ করো না আপু। একটা কথা মনে রেখো, ভুল মানুষকে ভালোবেসে সারা জীবন জলে পুড়ে মরার থেকে একলা থাকার নীতিতে অটল থাকাটা নিজের জন্য মঙ্গল। সমাজ কি বলবে সেটা নিয়ে ভাবলে নিজেকে ভালো রাখা যাবে না। আর নিজেকে ভালো রাখতে না পারলে জীবনের সবকিছুতেই ভজঘট পাকিয়ে যাবে। হাসনা কথার প্রসঙ্গ পাল্টাতে যারাকে বলে, তোর বরের কথা বল। মানুষটা কেমন? কোথায় জব করে? যারা মুচকি হেসে বলে, এই মুহূর্তে মানুষটা আমার জন্য খুব হেল্পফুল। তবে সারা জীবন এমন যেন থাকে সে দোয়া করো। আর বিয়ের পর আমরা দুজনে আমেরিকা মাস্টার্স করতে যাব। তুমি তো জানো আমি ঢাকা ভার্সিটি থেকে সিএসসিতে গ্রাজুয়েশন করেছি। পাভেলও আমার সাথে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। পিএইচডির চেষ্টা করেছিলাম কিন্তু পেলাম না। মাস্টার্সে পেয়েছি 20% স্কলারশিপ। আব্বুকে বাকিটা দিতে বললাম। প্রথমে রাজি না হলেও পরে যখন পাভেল ওর পরিবার থেকে মাস্টার্সে পড়তে যাওয়ার টাকা জোগাড় করল তখন আব্বুও অনুরোধে ঢেকি গেলার মতো করে রাজি হতে হলেন। যারার কথা শুনে হাসনা ভাবে ওদের জীবনটা রূপকথার মতো মনে হয়। এদের কত টাকা আছে কে জানে? বিদেশে মাস্টার্স করতে না হলেও কোটি টাকা লাগবে। যারা ওর মোবাইল থেকে পাভেলের ছবি বের করে হাসনাকে দেখিয়ে বলে, এই আমার হবু বর। হাসনা অবাক হয়ে দেখে। এরপর যারার দিকে তাকিয়ে বলে, আমার রাজকন্যার মতো বোনকে নিতে এক রাজপুত্র এসেছে। মাশাআল্লাহ খুব সুন্দর। তোদের জুটিটাকে বেশ মানিয়েছে। যারা খুশি হয়ে বলে, সত্যি বলছো আপু? এমন সময় কে যেন দরজায় নক করল। যারা দরজা খুলে জিজ্ঞাসা করে, কিছু বলবি? খালাম্মা ওই আপুমনিকে খেতে ডাকছেন। হাসনা কিছু বলার আগেই যারা বলে, তুই যা আমি আপুকে নিয়ে আসছি। হাসনা এক ফাঁকে উকি দিয়ে মেয়েটাকে দেখে। বেশ মায়াকাড়া চেহারা।
মেয়েটার গায়ে যে জামাটা সেটাও হাসনার জামার থেকে দামি। বড়লোকের বাড়িতে কাজ করে তাই কাপড় ওপরে সে রকম। এই মেয়েটাই ওকে জারার রুমে পৌঁছে দিয়েছিল। হাসনা জারার দিকে তাকিয়ে বলে, মেয়েটার নাম কি? সালেহা। চেহারাটা বেশ মিষ্টি। দেখে মনে হয় বেশ সচ্ছল ঘরের মেয়ে। আসলে আমার ফুটফরমাশগুলো ওই করে দেয়। এই কারণে আমার জামা একটু পুরনো হলে ওকে দিয়ে দেই। ও কেটে ছেটে নিজের মাপমতো করে নিয়ে পড়ে। হাসনার অস্বস্তি হচ্ছে। কেউ চায় না নিজের দৈন্যতা অন্যের কাছে প্রকাশ করতে। হাসনা বারবার নিজের জামার দিকে তাকিয়ে দেখছে আর কুণ্ঠা বোধ করছে। এমন সময় যারা এক অদ্ভুত কাজ করে বসে হাসনার দিকে তাকিয়ে বলে, আম্মুর কাছে শুনেছিলাম তুমি আসবে। তোমাকে দেখার জন্য আমার চোখ দুটো অস্থির হয়ে উঠেছে। সেই ছোটবেলায় যখন নানা নানি বেঁচে ছিলেন বছরে আমাদের একবার দেখা হতো। তখন মামাদের বিয়ে হয়নি। আমরা কত আনন্দ করতাম। বেশিরভাগ সময়ে শীতকালে যেতাম। নানি কত ধরনের পিঠা বানাতো। জানো আপু, আমি সেসব দিনগুলোকে খুব মিস করি। এরপর যারা নিজের ক্লসেট থেকে সেটা পাকিস্তানি লনের থ্রিপিচ বের করে হাসনার হাতে দিয়ে বলে, ফ্রি সাইজ বানানো হয়েছে। মনে হয় তোমার হয়ে যাবে। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। হাসনা অবাক হয়ে বলে, কি? আমি যে তোমাকে এই থ্রিপিচ দুটো দিয়েছি কাউকে বলবে না। হাসনার চোখের পাতা ভিজে উঠল। মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, কাউকে বলবো না। আপু আম্মু তো খেতে ডাকছে। তুমি ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে এখান থেকে একটা থ্রিপিচ পরে নাও। লাঞ্চের সময় পার হয়ে যাচ্ছে। হাসনা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বের হয়ে এসে যারাকে বলে, সিতারাকে দেখছি না, ও কোথায়? ঢাকা থেকে এয়ারে করে রওনা দিয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এরপর হাসনাকে নিয়ে যারা খাবার টেবিলে এসে বসে। জারার মা হাসনার গায়ে নতুন চকচকে থ্রিপিচ দেখে একটু অবাক হয়। বেশি অবাক হয় জারার চাচি রুবিনা বেগম। নিজের কৌতূহল দমন করতে না পেরে হাসনাকে বলে, এই জামাটা কি যারা তোমাকে গিফট করলো? হাসনা কিছু বলার আগেই যারা বলে, তোমার একথা কেন মনে হলো চাচি? আপু নিজেও তো কিনে আনতে পারে। এভাবে বলা ঠিক না। রুবা সাথে সাথে বলে, জিজ্ঞাসা করা কি অপরাধ? ঠিক আছে, হাসনাকে কিছু বলতে হবে না। হাসনার মা ইতি উতি করে বলে, এখানে আসার আগে হাসনা অনলাইন থেকে অনেক কেনাকাটা করেছে। রুবার উপর সাইমার ভীষণ রাগ হচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা। সে কারণে রুবাকে কিছু বলতে পারছে না। খাওয়া শেষ করে সাইমা ওর বোনকে ডেকে নিয়ে নিজের রুমে আসে। দরজাটা লক করে আলমারি খুলে সাইমার কিছু পুরনো শাড়ি বের করে দিয়ে বলে, আপা তুমি এখান থেকে কিছু শাড়ি বেছে নিতে পারো, দেখো না রুবাটা কেমন করে তোমাদের দিকে লক্ষ্য রাখছে। আসমা একটু কষ্ট পায়। মনে মনে বলে ওর বোনের তো টাকার অভাব নেই। মেয়ের বিয়ে উপলক্ষে একটা নতুন শাড়ি কিনে দিতে পারত। যদিও সাইমার শাড়িগুলো খুব বেশি পুরনো নয়। অন্য সময় হলে আসমা নিতে অস্বীকৃতি জানাতো না। কিন্তু নিজের মেয়ের বিয়ে উপলক্ষে পুরনো শাড়িগুলো না সাধলেই ভালো হতো। সে কারণে সাইমাকে বলে, এখানে আসার উপলক্ষে হাসনা আমাকে কিছু শাড়ি কিনে দিয়েছে। তোকে আর আমার শাড়ি নিয়ে ভাবতে হবে না। মনে মনে আসমা বেগম কষ্ট পান। কিন্তু প্রকাশ করেন না। সাইমার অবশ্য সেদিকে হেলদোল নেই। সাইমা একটু মন খারাপ করে। তারপরও বোনকে বলে, তোমার জন্য নাইবা নিলে কিন্তু হাসনার জন্য কটা বেছে নিতে পারতে। মেয়েটার পুরো জীবন পড়ে আছে। ওকে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তখন এই শাড়িগুলো ওর কাজে লাগবে। সেটা পরে ভাবা যাবে। দরজা নক করার শব্দে সাইমা দ্রুত শাড়ি কাপড়গুলো ভাঁজ করে ক্লসেটে তুলে রাখে। এরপর দরজা খুলতেই সিতারা বলে, দরজা লক করে কি করছো? তেমন কিছু না, তোর বড় খালার সাথে কথা বলছিলাম। সিতারা আসমার দিকে তাকিয়ে সালাম দিয়ে বলে, খালামনি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই তোরা বড় হয়ে গেলি। তুই কিসে পড়ছিস? ঢাকা ভার্সিটিতে লতে পড়ছি। তুমিও তো আমাদের বাসায় আসো না। শেষ কবে দেখা হয়েছে মনেও পড়ছে না। তোরাও গরিব খালামনির বাসায় যেতে পারিস। আসলে লেখাপড়া নিয়ে এতদিন ব্যস্ত ছিলাম। নানি মারা যাবার পর ওদিকটায় আর যাওয়া হয়নি। হাসনা আপু কোথায়? জারার সাথে গল্প করছে। সিতারা হাসনার সাথে দেখা করতে জারার রুমে গেল। হাসনাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, 10 বছর পর তোমার সাথে দেখা হলো। তুই অনেক বড় হয়ে গেছিস। সুন্দরী হয়েছিস। তুমিও তো এখনো বেশ সুন্দরী। যারা সিতারার দিকে তাকিয়ে বলে, গল্প পড়ে করিস। এখন ফ্রেশ হয়ে ভাত খেয়ে নে। ওকে বুঝতে পারছি আমি থাকলে তোমাদের দুজনের গল্পে ব্যাঘাত ঘটবে।
ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। সে পর্যন্ত হাসনা আপু তোমার জিম্মায় থাকুক। সিতারা চলে যাবার পর যারা বলে, আপু আজকাল এত ডিভোর্স হয় সে কারণে বিয়ে করতে ভয় হয়। কিন্তু আব্বু একা একা দেশের বাইরে যেতে দিবে না। অগত্যা পাভেলকে বিয়ে করতে হলো। হাসনা দীর্ঘশ্বাস ফেলে বলে, সবার ভাগ্য তো এক হয় না। তাছাড়া তোর মুখে শুনলাম পাভেল তোকে চোখে হারায়, তাছাড়া তোদের 5 বছরের জানাশোনা আছে। আল্লাহর রহমতে সব ভালোই হবে। হাসনার মনে পড়ে রাশেদ বিয়ের পর ওকে বলেছিল, তুমি সারা জীবন আমার পাশে থেকো। তুমি পাশে না থাকলে আমার বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে হাসনা বলে, আমাকে ছাড়া রাশেদ দিব্যি বেঁচে আছে। যতটুকু আরশির কাছে শুনেছি ওর লাইফ সাপোর্টের দরকার পড়েনি। বিয়ে বাড়ি বলে কথা, পুরো বাড়িতে আলোর রোশনাই ঝলমল করছে। হাসনা ভাবে খালাম্নি তার মেয়ের বিয়েতে কোনো কমতি রাখে নাই। আল্লাহর রহমতে উনাদের টাকা পয়সার সেরকম কোনো ঘাটতিও নাই। দুহাত ভরে খরচ করতে পারছে। সারা বাড়িতে মানুষ গমগম করছে। একটু আগে ঢাকা থেকে যারার ফুফু এসেছে। উনারাও অনেক বড় লোক। ঢাকার উত্তরায় সোফিয়া ফুফুদের 2টা বড় বড় ইলেকট্রনিক্সের শোরুম আছে। হাসনার 30 বছর বয়সে একবার মাত্র উনার সাথে দেখা হয়েছিল। একটু দেমাগী আছেন। যারা আর সিতারার বেশ কিছু বন্ধুবান্ধব এসেছে। এত গম গম হট্টগোল হাসনার ভালো লাগছে না। ছাদে এসে পেতে রাখা স্টিলের চেয়ারটায় নিরিবিলিতে হাসনা বসে আছে। সামনেই হলুদের স্টেজ করা হয়েছে। তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে। সেসব রজনীগন্ধা বেলি আর গোলাপের সুবাস এসে ওর নাকে লাগছে। আরশির জন্য হাসনার মনটা খুব পুড়ছে। সন্তানের জন্য মায়ের মন পুড়বে এটাই স্বাভাবিক। আজ যেন হাসনা খুব বেশি অনুভব করছে। মেয়েটা কি খাচ্ছে কি পড়ছে আল্লাহ পাক জানেন। আবার আরশিকে যে নিজের কাছে এনে রাখবে সে উপায়ও নেই। বুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মনে মনে বলে, নারীর জীবন সব সময় না ঘরকা না ঘাটকা। সংসার করতে গেলেও নিজেকে মানিয়ে নিতে হয়। আর যদি সেটা না পারে তাহলে এই সমাজ সংসার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তুমি ব্যর্থ। কপালগুনে শ্বশুর বাড়ি ভালো পেলে তো ভাগ্য বর্তে যায়। আর যদি খারাপ হয় তাহলে তো সারা জীবন জলে পুড়ে মরতে হয়। তাও তো ওর সংসারটা ধরে রাখা গেল না। হাসনা নিজেকে এই বলে সান্ত্বনা দেয়, আর যাই হোক প্রতিদিন পান থেকে চুন খসলেই মারের আঘাত তো আর সইতে হয় না, বডি সেমিং এর শিকার হতে হয় না, ভাতের খোটা খেতে হয় না, এসব হাজারো কটু কথার বাক্যবান থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে। তবে ডিভোর্স হওয়াতে এই সমাজ থেকে কিছু অর্জিত হয়েছে। সবার আগে ভাবে সংসার যেহেতু টিকলো না তাহলে সিংহভাগ দোষ ওই ডিভোর্সি মেয়েটার। আড়ালে আবডালে আত্মীয় স্বজন ওকে নিয়ে নানা কটু কথা বলে। কখনো বা উনাদের গল্পের খোরাক হতে হয়। সে কারণে নিচের বিয়ে বাড়ির হট্টগোল থেকে নিজেকে সরিয়ে এই ছাদের মুক্ত হাওয়ায় হাসনা বসে আছে। শরতের মেঘমুক্ত আকাশ, শীতল বাতাস শরীরে এসে লাগছে। মাঝে মাঝে এই সমাজের মানুষগুলোকে বলতে ইচ্ছা করে, মার খেয়ে শরীরের ব্যথায় কাঁদতে কাঁদতে যখন ও ঘুমিয়ে পড়তাম তখন তাদের সংসার ধরে রাখা মেয়েদের কম্য এই নীতিবাক্য কোথায় ছিল। কিছু হলেই এই সমাজ খুঁজে খুঁজে মেয়েদের দোষ বার করে। অথচ সংসার ধরে রাখার দায় শুধু মেয়েদের নয়, বরং এটা তার ব্যর্থতা যে ওই মেয়েটাকে ধরে রাখতে পারেনি। মেয়েটা তার দীর্ঘদিনের চেনা পরিবেশ আর আপনজনদের ছেড়ে সম্পূর্ণ নতুন এক পরিবেশে চলে এসেছে, সুতরাং তাকে ধরে রাখার দায়িত্ব ওই ছেলেটার। অথচ এই সমাজ সংসার সবসময় নারীর দিকে অঙ্গুলি তুলে। হাসনার সবচেয়ে বেশি কষ্ট লাগে ডিভোর্সি নারীদের, সবাই শুধু করুণা করে। ভাগ্যিস হাশেমের বুদ্ধিতে ক্যাটারিং সার্ভিসের কাজটা শুরু করতে পেরেছে। স্বামীর সংসারে অন্যায় অত্যাচার সয় সয় আত্মবিশ্বাসটা তলানিতে ঠেকেছিল। আজ অন্তত সেখানে এগিয়ে যাবার আলোকশিখা প্রজ্বলিত করতে পেরেছে। সে কারণে বাবার সংসারে ও আজ আর বোঝা নয়। সিঁড়িতে অনেকগুলো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। হাসনার বিরক্ত লাগছে। নিশ্চয় যারার দেমাগি ফুফুটা আসতেছে। এখন ওকে দেখলেই এক গাদা প্রশ্নে জর্জরিত করবে। হাসনা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আলো আধারিতে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে সাইমা বলে, কে ওখানে? খালাম্নি আমি। হাসনা ওদের সামনে এগিয়ে আসে। ওকে দেখে সাইমা বলে, তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? নিচে গরম লাগছিল, তাই ছাদে খোলা জায়গায় বসেছি। ওর দিকে তাকিয়ে যারার ফুফু সোফিয়া বলে, একে তো চিনলাম না, আমার বোনের মেয়ে। ও হ্যাঁ, এখন মনে পড়ছে। কিছুদিন আগে যে মেয়েটার ডিভোর্স হয়েছে সেই মেয়েটা তো। সোফিয়ার মুখে এই কথা শুনে সাইমার যা রুবা মনে মনে বলে, আমি বললেই দোষ, এখন কেমন লাগে? রাগ দেখিয়ে দুকথা শোনাতে পারো কিনা দেখি। সোফিয়ার কথা শুনে সাইমা মনটা খারাপ করল। সেদিকে তাকিয়ে সোফিয়া বলে,
সরি ভাবি, তুমি কিছু মনে করো না। মুখ ফসকে বেরিয়ে গেল। হাসনা এগিয়ে এসে হাসি দিয়ে বলে, আমিই তো এসব কথায় অভ্যস্ত হয়ে গিয়েছি। এরপর সাইমার দিকে তাকিয়ে হাসনা বলে, খালাম্নি তুমি কেন মন খারাপ করছো? এমন সময় সিতারা বলে, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। তোমাদের অবস্থা হয়েছে তাই। এসেছো হলুদের স্টেজ দেখতে। সেটা না দেখে সবাই মিলে ফাউল কথা বলতে শুরু করেছ। যারা সাথে সাথে বলে, একদম ঠিক বলেছিস। সোফিয়া স্টেজটার দিকে এগিয়ে গিয়ে চারিদিকে চোখ বুলিয়ে বলে, খুবই সুন্দর হয়েছে। তা এখানে কি নাচা গানা হবে? সাইমা সোফিয়ার দিকে তাকিয়ে বলে, না, তোমার ভাই নিষেধ করেছে। তাছাড়া এখানে চেয়ারগুলো শারীরিকভাবে বসিয়ে দিলে নাচার জায়গা হবে না। তবে সিতারা বলে, অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমরা নিজেরা একটু গান নাচ করব। সে দেখা যাবে। সাইমার ফোনটা বেজে উঠে। রিসিভ করতেই ওপাশ থেকে ফিরোজ মানে জারার বাবা বলে, একটা দুঃসংবাদ আছে। কি? আজ যে বাবুর্চি আসার কথা ছিল সে হঠাৎ করে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছে। তাহলে এখন উপায়? সেটাই তো ভাবছি। এত তাড়াতাড়ি কোথা থেকে বাবুর্চি জোগাড় করব? আচ্ছা দেখি কি করা যায়। দেখি বলতে তো হবে না। 150 মানুষের রান্না এখন কে রাঁধবে? ফোন রাখি। ব্যবস্থা তো একটা করতেই হবে। সাইমা ফোন রাখার সাথে সাথে সোফিয়া বলে, কোনো সমস্যা? আজকে হলুদের রান্নার জন্য যে বাবুর্চি আসার কথা ছিল সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে। সাইমার চিন্তিত মুখ দেখে হাসনা এগিয়ে এসে বলে, খালাম্নি তোমার যদি আপত্তি না থাকে তাহলে রান্নার দায়িত্বটা আমি নিতে পারি। সাইমা কিছু বলার আগেই সোফিয়া বলে, গায়ে হলুদের রান্না বলে কথা। অনভিজ্ঞ কারো হাতে পড়লে সব গুবলেট পাকিয়ে যাবে। কত গণ্যমান্য ব্যক্তিবর্গ আসবে। শেষে না জানি ভাইয়ার বদনাম হয়ে যায়। তবে সাইনা একটু সাহস পেল। ও জানে হাসনা ক্যাটারিং এর কাজ করে। মনে মনে বলে দেখা যাক কি হয়। ওই রাতে আর বাবুর্চি জোগাড় করা সম্ভব হলো না। রান্নার দায়িত্ব অবশেষে হাসনার উপর পড়ে। রান্নার সুবাসে পুরো বাড়ি মৌ মৌ করছে। বাড়ির সবাই ভীষণ অবাক। হাসনা সারারাত ভরে খাসির বিরিয়ানি, কাবাব আর জর্দা রান্না করল। তবে হাসেম চলে আসাতে হাসনার সুবিধা হয়। হাসেমও বোনের সাথে হাত লাগায়। বিরিয়ানিটা হাসেম নাড়াচাড়া করে। হাসনার টেনশন ছিল খাবার কম পড়ে যায় কিনা। সে কারণে আলাদা করে কিছু সাদা পোলাও রান্না করে রেখেছে। তবে হাসনার আগ বাড়িয়ে রান্নার দায়িত্বটা নেওয়াতে ওর দুই মামা মনে মনে বিরক্ত হয়। এমনিতেই বড় বোনটা আর্থিকভাবে সচ্ছল না হওয়াতে ওরা খুব একটা যোগাযোগ রাখে না। ওর ছোট মামা জুবায়ের মনে মনে হাসনার উপর বিরক্ত। তার বহিঃপ্রকাশ ঘটাতে বোন সাইমাকে বলে, হাসনার উপর রান্নার দায়িত্ব ছেড়ে দেওয়াটা মনে হয় ঠিক হলো না। জুবায়েরের সাথে সুর মিলিয়ে ওর বউ রত্না বলে, মেজো আপা আমার তো খুব টেনশন হচ্ছে। শেষ পর্যন্ত আবার খাবারে কম পড়ে যায় কিনা কে জানে। সাইমা মনে মনে ভাই আর ভাইয়ের বউয়ের উপর বিরক্ত। বিয়ে বাড়িতে কত কাজ থাকে। আগামীকাল বিয়ে। কনভেনশন হলে গিয়ে ওখানকার বাবুর্চির সাথে বাজার জড়া দরকার। সেদিকে কোনো দায়িত্ব নেই। এখানে বসে হাসনার সমালোচনা করছে। হলুদ উপলক্ষ কেন শাড়ি আর পাঞ্জাবিটা ওদের হাতে দিয়ে বলে, আমি কিচেনে গিয়ে দেখি রান্না কতদূর এগুলো। ওদিকে হাসনার বড়মামা সাবের ওর মাকে একা পেয়ে বলে, এখানে এসে তোর মেয়ের বাবুর্চির কাজ না করলে চলছিল না তাই না? ও যে বাবুর্চির কাজ করে সেটা কি সবাইকে জানানো জরুরি ছিল? আসমা বেগম রেগে গিয়ে বলেন, আমার মেয়ে বাবুর্চি হোক আর সুইপার হোক সে কর্ম করে খায়। কারো ঘাড়ের উপর বসে খায় না। সাথে সাথে সাবেরের বউ লিলি আসমাকে বলে, এমনিতেই ও ডিভোর্সি, সেটা নিয়ে একটা সমস্যা তো আছে। সারা জীবন তো এভাবে কাটানো যাবে না। ওর তো বিয়ে দিতে হবে। আমার হাতে একটা ভালো ছেলে আছে। তবে বয়সটা একটু বেশি। এমন সময় সাইমা ওদের দুজনের শাড়ি পাঞ্জাবি নিয়ে ঘরে ঢুকতেই লিলির কথাগুলো কানে আসে। সে কারণে ওকে সাইমা বলে, তা ছেলের বয়স কত বেশি? এক পা আবার কবরে চলে যায়নি তো? লিলি একটু বিরক্ত হয়ে বলে, আমাদের মেয়েটাও তো আর নিখুঁত নয়। সেটাও তো আপনাকে বুঝতে হবে। তা নয় বুঝলাম। এখন তোমার পাত্রের ইতিবৃত্তান্ত বলো শুনি। কোনো ঝামেলা নেই, নির্ঝঞ্ঝাট পরিবার। 2 ছেলে মেয়ের বিয়ে শাদী হয়ে গেছে। ওরা আমেরিকাতে থাকে। বউটা হঠাৎ মরে যাওয়াতে পাত্রের জীবনটা নিঃসঙ্গ থাকে। সে কারণেই বিয়ে করতে চাইছে। সহায় সম্পত্তির কোনো অভাব নেই। 2টো কোল্ড স্টোরেজ আছে, নিজেদের 3তলা বাড়ি একটাতে নিজেরা থাকে, বাকি 2টো ভাড়া দেওয়া আছে। পীরগাছায় একটা ইটের ভাটা আছে। সবই বুঝলাম। বয়সও নিশ্চয় 60-এর উপর হবে।
পারতে নিজের মেয়ের জন্য এমন একটা প্রস্তাব আনতে? পারতে না। কারণ উপকার করতে হলে সম্মান দিয়ে উপকার করতে হয়, দয়া বা করুণা দিয়ে নয়। এ কথা বলেই ওদের হাতে শাড়ি পাঞ্জাবি ধরিয়ে দিয়ে ওই রুম থেকে মেজাজ খারাপ করে সাইমা বের হয়ে আসে। সাইমা চলে যাবার পর লিলি সাবেরের দিকে তাকিয়ে বলে, আসলে আজকাল কেউ কারো ভালো দেখতে পারে না। এরপর আসমার দিকে তাকিয়ে সাবের বলে, মেয়েটা তো তোর, তাই সিদ্ধান্ত তোকে নিতে হবে। প্রস্তাবটা কিন্তু খারাপ না। ওরা দুজন ঘর থেকে বেরিয়ে যায়। আসমার ভীষণ কষ্ট লাগে। শেষ পর্যন্ত নিজের ভাই হয়ে ভাগ্নির জন্য এমন প্রস্তাব কি করে আনলো। চোখের পাপড়িগুলো অজান্তে সিক্ত হয়ে উঠে। এমন সময় হাসনা আর হাসেম হাতে দুটো প্যাকেট নিয়ে ঘরে আসে। ওর মা ওদের দেখে তাড়াতাড়ি চোখের পানিটা মুছে ফেলে। হাসনা ওর মায়ের দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, এখানে তোমার শাড়ি রাখা আছে, রেডি হয়ে নাও, 2টো বাজে। আসমা শাড়িটা খুলে দেখেন। এরপর হাসনার দিকে তাকিয়ে বলেন, রান্নার দায়িত্বটা নিতে গেলি কেন? শেষ পর্যন্ত সব রক্ষা হবে তো? এত ভেবো না। আমি তো আজ নতুন করছি না, এর আগেও আরো 3টে অনুষ্ঠান করেছি। তুই কি পরবি? মুচকি হেসে বলে, খালাম্নি আমাকেও একটা শাড়ি দিয়েছে। হাসেম ওর মায়ের দিকে তাকিয়ে বলে, আজকে আপুর বিরিয়ানিটা ফাটাফাটি হয়েছে। আসমা বেগম হেসে বলেন, ময়রা কোনোদিন নিজের দই মিষ্টির দোষ দেখতে পায় না। মায়ের কথা শুনে হাসনা হেসে ফেলে। এরপর হাসেমের দিকে তাকিয়ে বলে, গোসল করে রেডি হয়ে নে, এর মধ্যে দুপুরের খাবার সময় হয়। বিয়ে বাড়িতে সবাই খাওয়া শেষ করে রেডি হতে শুরু করে। যারার জন্য মেকআপ আর্টিস্ট এসেছে, হাসনাকে সাজার জন্য ডেকে পাঠিয়েছিল। হাসনা যায়নি। বেশি ভারী সাজ হাসনার ভালো লাগে না। নিজের মতো হালকা সাজ দিয়েছে। তবে চোখে বেশ গাঢ় করে কাজল দিয়েছে। চুলগুলো আছড়িয়ে হাত খোপা করে নিয়েছে। আসলে মাথায় হেজাব দেওয়াতে চুল নিয়ে হাসনার টেনশন করতে হয় না। অবশেষে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। ছেলের মা চাচি এসেছে। তবে খাবার খেয়ে সবাই অভিভূত। ছেলের চাচি থাকতে না পেরে একসময় সাইমাকে জিজ্ঞাসা করে, বেআইন আজকের রান্না কোন বাবুর্চি রেঁধেছে? সাইমা চিন্তিত হয়ে বলে, কেন বেআইন, রান্না কি খারাপ হয়েছে? কি বলেন, এমন রান্না বহুদিন খাইনি। সে কারণে জিজ্ঞাসা করলাম। তাছাড়া আপনি তো জানেন আমাদের 2টো রেস্টুরেন্ট আছে। শেফরা যে কি রান্না করে কে জানে। খাবারের তেমন স্বাদ পাই না। হাসনা কিচেনে খাবারের তদারকি করছিল। সাইমা ছেলের চাচিকে নিয়ে কিচেনে এসে বলে, এই হলো আমার বাবুর্চি। কাল রাতে হঠাৎ করে বাবুর্চি স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়। মাথায় তো আকাশ ভেঙ্গে পড়ে। ভাগ্যিস আল্লাহ পাকের রহমতে হাসনা সামলাতে পেরেছে। ও আমার বড় বোনের মেয়ে। হাসনাকে দেখে মরিয়মের বেশ ভালো লাগে। হাসতে হাসতে মরিয়ম বেগম বলেন, ইচ্ছা করছে তোমার 2 হাত সোনা দিয়ে বেঁধে রাখি। এরপর ওখান থেকে সরে এসে সাইমার কাছে হাসনার খোঁজখবর নেয়। হাসনা ডিভোর্সি শুনে মরিয়ম বেগম মনে মনে রাজের জন্য ঠিক করে ফেলে। রাজ মরিয়ম বেগমের ছেলে। 2 বছর হয় ডিভোর্স হয়েছে। একটা 3 বছরের মেয়ে আছে। কেন যেন উনার মনে হলো এই মেয়েটাকেই উনার রাজের জন্য খুব দরকার। ওদিকে বিয়ে বাড়িতে হলুদের অনুষ্ঠান জমে উঠেছে। কারণ পাভেলও চলে এসেছে। এটা সবার কাছে সারপ্রাইজ ছিল। কেননা ওর আসার কথা ছিল না। পাভেল আলাদা করে হলুদ করতে চেয়েছিল। কিন্তু ওর দাদির বিরোধিতার কারণে সম্ভব হলো না। উনার কথা হচ্ছে বিয়ে বাড়িতে এত নাচ গান করা ঠিক নয়। এতে বিয়ের বরকত কমে যায়। ঘরোয়াভাবে বিয়ের গোসলের আগে গায়ে হলুদ দিয়ে পাভেলকে গোসল করানো হবে। এটা শুনে পাভেলের মন খুব খারাপ হয়। যারা কথা জানতে পেরে পাভেলকে অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করে। অবশেষে ও এসে অনুষ্ঠানে যোগ দেয়। সাইমা আপাতত হাসনার বিষয়টা সবার কাছে গোপন রাখে। তবে সাইমা মন থেকে চায় হাসনার জীবনটা সুন্দর হোক। হাসনা অবশ্য বুঝতে পারেনি যারার চাচি শাশুড়ি ওকে নিজের ছেলের বউয়ের জন্য পছন্দ করে রেখেছে। কার মনে কি আছে কে জানে। ওদিকে রত্না তো এক ঘাটের মরা নিয়ে এসে হাজির হয়েছে। তবে সাইমার একটু টেনশন হচ্ছে। স্ট্যাটাসের দিক থেকে রাজদের পরিবার অনেক উঁচু। তার উপর ওরা আবার যৌথ পরিবার। রাজের দাদি এখনো বেঁচে আছে। রাজের বাবাকে সাইমা যতটুকু দেখেছে ভদ্রলোক বেশ রাশভারী। রাজও ওর বাবার মতো হয়েছে। পাভেলের বাবা অবশ্য বেশ গালপিক। দিলটাও বেশ খোলামেলা। রাজ ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছে। অপরদিকে হাসনা এইচএসসি পাস। রাজের আগের বউটা বেশ কোয়ালিফাইড। ইউএন সেকশনে জব করত। আজ শ্রীলঙ্কা, কাল কেনিয়া, এভাবেই দেশের বাইরে পোস্টিং হয়। রাজ মেয়েটাকে চাকরি ছাড়তে বলেছিল।
কেননা বছরের 8 মাস সে দেশের বাইরে থাকে। আর যাই হোক না কেন এভাবে দাম্পত্য জীবন চলে না। শেষ পর্যন্ত ওদের সংসারটা টিকলো না। এখন হাসনার সবটা জেনে ওরা কি ওকে মেনে নিবে? আর মেনে নিলেও হাসনা কি ওদের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে? সাইমা হাসনার সম্পর্কে একটা কথা গোপন করেছে। সেটা হলো হাসনার যে একটা মেয়ে আছে রাজের মাকে জানানো হয়নি। কেন যে সাইমা গোপন করলো তা নিজেই বুঝে উঠতে পারছে না। রাত 10টা বাজে, মেহমানরা সব চলে গিয়েছে। দু একজন এখন আছেন। জারার শাশুড়ি আর চাচি শাশুড়ির সাথে আরো দু একজন এখনো রয়েছে। হাসনা শাড়ি বদলে একটা হালকা আকাশি রঙের থ্রিপিচ পরে ছাদে পেতে রাখা চেয়ারটায় বসে। হাসেমও বোনের খোঁজে ছাদে এসে হাজির হয়। পুতুলের মতো একটা বাচ্চা মেয়ে কোলে নিয়ে হাসেম ছাদে এসেছে। হাসনার কোলে দিয়ে বলে, আপু তুমি একটু একে রাখো। আমার কোলে উঠেছে, এখন আর নামতে চাইছে না। হাসনা মেয়েটাকে কোলে নিয়ে বলে, বাচ্চাটা কার? জারার ভাসুরের। তোর কাছে আসলো কিভাবে? চেহারাটা বেশ কিউট দেখে আদর করছিলাম। অমনি আঙ্কেল আঙ্কেল বলে কোলে উঠে পড়ল। আর তুমি তো জানো বাচ্চারা আমাকে খুব পছন্দ করে। বাচ্চাটার চেহারাটা বেশ মায়াবী। হাসনা ওর ফোলা ফোলা গাল দুটো আলতো করে টিপে দিয়ে বলে, তোমার নাম কি? শালা। হাসনা অবাক হয়ে হাসেমের দিকে তাকিয়ে বলে, এ আবার কেমন নাম? বলতে পারে না, সে কারণে শালা বলেছে। ওর নাম সাইরা। হাসনা মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোমার নামটার মতো তুমিও অনেক কিউট। তুমিও অনেক কিউট আন্টি। মেয়েটার আধো বলে কথা শুনতে হাসনার ভীষণ ভালো লাগছে। আরশির কথা মনে পড়ছে। সংসারের কাজের চাপে আরশির এই সময়গুলো হাসনা এনজয় করতে পারেনি। সেই যে সকালে উঠে কাজে নামতো, একদম রাত 12টা পর্যন্ত বসার ফুরসুতো ছিল না। শুধু খাওয়ানোর সময় মেয়েটাকে একটু কাছে পেত। কালে ভদ্রে যদিও কখনো আহ্লাদ করত, অমনি শাশুড়ি বলে উঠতেন। পয়দা করেছে মেয়ে সন্তান, তাতেই এত আদিক্ষেতা ছেলে হলে না জানি কত ঢং দেখতে হতো। এরপর হাসনার থেকে আরশিকে কেড়ে নিয়ে বলতেন, এগুলো দেখলে আমার শরীরটা জ্বলে। সেই তো আমার ছেলের একগাদা টাকা খরচ করে এই মেয়েকে পরের বাড়ি পাঠাতে হবে। এমন সময় সিতারা হন্তদন্ত হয়ে ছাদে আসে। ওর পিছু পিছু বেশ হ্যান্ডসাম ভদ্রলোক উঠে আসেন। সিতারা হাসনার দিকে তাকিয়ে বলে, এই পুচকেটা তোমার কাছে কিভাবে এলো? ওদিকে ওর বাপ সারা বাড়িতে ওকে গরু খোঁজা খুঁজেছে। হাসনা সিতারার দিকে তাকিয়ে বলে, হাসেমের সাথে এসেছে। হাসেম সাথে সাথে বলে, সায়রা তো ছাদে আসতে চাইল তাই নিয়ে আসলাম। রাজের দিকে তাকিয়ে হাসেম বলে, ভাইয়াও তো তখন আপনার সামনে আমার কোলে আসলো। রাজ একটা বিষণ্ণ হাসি হেসে বলে, আসলে মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি। চোখের আড়াল হলেই অস্থির হয়ে যাই। রাজের কথা শুনে হাসনা মনে মনে বলে, 24 ঘন্টা সাথে থাকে তাও এক পলক না দেখলে উনি অস্থির হয়ে যান। আর হাসনা তো ওর মেয়েটার দেখা কালে ভদ্রে পায়, তাহলে ওর ভিতরটা কতটা পুড়ে। মুখে হাসির প্রলেপ মেখে সবার সাথে মিশে থাকে, কিন্তু ওর চোখ শুধু মেয়েটাকে দেখার জন্য উতলা হয়। রাজ হাসনার কোল থেকে মেয়েটাকে নিতে চাইতেন সায়রা বলে, আমি আন্টির কাছে থাকব। আমি যাব না। রাজও সায়রাকে বলে, মা আমাদের তো এখন ফিরতে হবে। রাজ একদম জোর করে সায়রাকে নিতে গেলে হাসনার গায়ে হালকা ধাক্কা লাগে। সায়রাকে কোলে নিয়ে রাজ হাসনার দিকে তাকিয়ে বলে, আপনাকে বিব্রত করার জন্য দুঃখিত। হাসনা রাজের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই রাজ ওর মেয়েকে নিয়ে হাঁটা শুরু করে। রাজের আচরণ হাসনার কাছে খুব অদ্ভুত থেকে। রাজ চলে যাবার পর সিতারা হাসনাকে বলে, আপু সারাদিন তুমি কোথায় ছিলে? শেষ বিকেলে তোমার ভাইয়ের দেখা পেলেও তোমার দেখা পেতে রাত হয়ে গেল। হাসনা ম্লান হেসে বলে, কাছেই ছিলাম, তুই ব্যস্ত ছিলি বলে দেখতে পাসনি। হাসেমের দিকে তাকিয়ে বলে, হাসেম ভাই নিচে সবাই খুব মজা করছে। তুমিও চলো। পরে যাব। ঠিক আছে, আমার বলার কথা বললাম, পরে আবার বলে বসো না, তোমাকে সাধা হয়নি। সিতারা চলে যায়। সিতারার চঞ্চলতা হাসেমের বেশ ভালো লাগে। এরপর হাসেম আর কিছু ভাবে না। কারণ দুটি পরিবারের আর্থিক বৈষম্য বিশাল। হাসনা আজ ইচ্ছে করেই বিয়ে বাড়ির হট্টগোল থেকে নিজেকে সরিয়ে রেখেছে। প্রথমত বিয়েশাদির মাঝে আসলে নিজের অসুখী দাম্পত্যের কথা খুব মনে পড়ে। তার সাথে যোগ হয় আত্মীয় স্বজনের বাঁকা চাহনি। সে কারণে এ ধরনের ভিড়ভাট্টা এড়িয়ে চলে। হাসনার নীরবতায় হাসেম বলে, আপু তোর কি মন খারাপ? হাসনা বিষণ্ণ হাসি হেসে বলে, আমার মতো মানুষদের মন খারাপ করতে নেই। হাসনার বিষণ্ণ হাসি দেখে হাসেমের খুব খারাপ লাগে। ওর মনে পড়ে এই বোনটার কোলে পিঠে চড়েও বড় হয়েছে। বিয়ের পর স্বামীর কাছে লাথি ঝাঁটা খেয়ে হলেও ওর পড়াশোনার জন্য টাকা পাঠিয়েছে।
হাসেম বুঝেনি আগে বোনটা যে এত অত্যাচারিত হয়। যেদিন ওদের সামনে ওই পাষণ্ডটা বোনটার গায়ে হাত তুলে সেদিন বুঝেছে এই সংসারে কতটা আঘাত বোনটাকে হজম করতে হয়েছে। নিচে সিঁড়ি দিয়ে কারা যেন আসছে। হাসনা আর হাসেম সচকিত হলো। হাসনা ওর খালা আর জারার শাশুড়িদেরকে ওর কাছে আসতে দেখে অবাক হলো। জারার চাচি শাশুড়ি এসে হাসনাকে জড়িয়ে ধরে বলে, জানো যার মন সুন্দর আর সেই মনে যখন সবার জন্য ভালোবাসা থাকে তখনই তার রান্না স্বাদ হয়। তোমাকে দেখেই মনে হয় তুমি অনেক সুন্দর মনের মানুষ। এরকম মন সবার থাকে না। দোয়া করি আল্লাহ পাক তোমার জীবন সুখ আর স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দিন। জারার চাচি শাশুড়ির আচরণ দেখে সোফিয়া বলে, ওকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনার নিচ থেকে এত কষ্ট করে উপরে উঠে আসার দরকার ছিল না। আপনার আর্থারাইজের সমস্যা আছে, কাউকে দিয়ে ডেকে পাঠালেই হতো। তা হতো, কিন্তু আমার নিজের ইচ্ছায় ওর কাছে এসেছি। যে মানুষটা সারাদিন এতগুলো মানুষের জন্য রাঁধল সে নিশ্চয় এখন খুব ক্লান্ত। তাকে আমার সাথে দেখা করার জন্য আসতে বলাটা আমার বিবেকে বাজছিল। সে কারণে আমি নিজেই আসলাম। এমন সময় সাইমার ভাইয়ের বউ রত্না বলে, আপাও জাস্ট পরিমাণটা দেখিয়ে দিয়েছে। কিচেনে তো আপুর ৩-৪ জন হেল্পিং হ্যান্ড রয়েছে, ওরাই তো বেশি কাজটা করেছে। সাইমা মনে মনে ভাইয়ের বউয়ের উপর বিরক্ত হলো। এখানে আগ বাড়িয়ে কথা বলতে ওকে কে ডেকেছে? আগুনে ঘি ঢালতে জারার চাচি রুবা বলে, রত্না তুমি ঠিক বলেছ। কাজে সাহায্য করার জন্য আমাদের বেশ কয়েকজন হেল্পিং হ্যান্ড আছে। মনোয়ারা বেগম মানে জারার চাচি শাশুড়ি একটু গম্ভীর হয়ে বলে, তোমরা যারা এ ধরনের দায়িত্ব কখনো পালন করনি তারা কখনো বুঝবে না এসব কাজে কতটা শ্রম দিতে হয়। আমি যৌথ পরিবারের বউ, সে কারণে এসব দায়িত্ব আমি আর পাভেলের মা প্রচুর করেছি। আমি জানি এসব কাজে যেমন পরিশ্রম থাকে তেমনি টেনশনের কমতি থাকে না। সাইমা মনে মনে বলে, কতগুলো কুটনি আমার পরিবারে জমা হয়েছে। ভাগ্যিস আপা আর জারার শাশুড়ি নিচে আছে। ওদের সামনে এমন কথার চালাচালি হলে সাইমা লজ্জাবোধ করত। মনোয়ারা বেগম হাসনার কাছে গিয়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, কাল সুন্দর করে সাজুগুজু করে বিয়েতে আনন্দ করবে। আজ তো কাজের চাপে তোমার টিকিটা দেখতে পাইনি। উপস্থিত সবাই একটু বিরক্তবোধ করল। কি এমন ভিআইপি তার আবার এত খাতির? ওরা চলে যাবার পর হাসনা মনে মনে ভাবে জগতে মানুষে মানুষে কত তফাত। বিয়ে বাড়ি থেকে সবাই মুলাটলে ফিরে আসলো। সাইমা জারার দাদি শাশুড়ি আর চাচা শ্বশুরের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিলেন। মনোয়ারা বেগম বাড়িতে পৌঁছে জমিলা বেগম মানে জারার শাশুড়ির কাছে তার ইচ্ছার কথা ব্যক্ত করলেন। অনেক সময় যাদের মাঝে দাকুরাল সম্পর্ক হলেও এদের যায় খুব মিল। সে কারণে মনোয়ারা বেগম তার গোপন ইচ্ছার কথা জমিলা বেগম শুনে বলে, আপা আগে আপনি রাজের মতামত নেন। কারণ রাজ যদি মনের দিক থেকে রাজি হয়ে স্বতঃস্ফূর্তভাবে বিয়েতে মতো দেয় তাহলে সবার জন্য মঙ্গল। নয়তো যে মেয়েটা বউ হয়ে এই বাড়িতে আসবে তার কষ্টের সীমা থাকবে না। মেয়েরা সব সইতে পারে, স্বামীর অবহেলা সইতে পারে না। কথাটা জমিলা তুমি ঠিকই বলেছ। তবে মেয়েটাকে তোমার কেমন লেগেছে? আপাত দৃষ্টিতে ভালোই লেগেছে। দেখে মনে হলো বেশ সাংসারিক। রোশনি তো বেশি প্রফেশনাল ছিল। সে কারণে সংসারটা টিকলো না। মেয়েটার লেখাপড়া কতদূর করেছে জানো? এইচএসসি পাস। তোমার ছেলে এত অল্প শিক্ষিত মেয়ে বিয়ে করতে রাজি হবে? কেন হবে না? তুই আর আমি তো মেট্রিক পাস। তা আমাদের দিয়ে এই সংসারে কোন কাজটা হয়নি? ছেলেমেয়েদের স্কুল কলেজে ভর্তি করা, অসুখ হলে চিকিৎসা করা, বাজার সদাই শপিং সবকিছু আমাদের দুজনকে করতে হয়েছে। আল্লাহর রহমতে ছেলে দুটো ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা করেছে। কোন জায়গায় খামতি ছিল? সবই বুঝলাম আপা। তারপরও ওরা আজকালকার যুগের ছেলে মেয়ে। ওদের মতের গুরুত্ব দিতে হবে। এদিকে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে আসার পর পাভেলের দাদি মনোয়ারার কাছে ইতিবৃত্তান্ত শুনতে চাইল। পাভেলের বাবা এসে মনোয়ারাকে জিজ্ঞাসা করে, ভাবি আজকে জারাদের বাসার রান্নাটা কোন বাবুর্চি করেছে জানো? কোনো বাবুর্চি রাঁধে নাই। বেআইনের বড় বোনের মেয়ে রান্না করেছে। আসলে ওদের যে বাবুর্চি ঠিক করা হয়েছিল সে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। তখন ওই মেয়েটা রান্নার দায়িত্ব পালন করে। নিজের শাশুড়ির দিকে তাকিয়ে মনোয়ারা বেগম বলেন, মা আপনার আর আপনার ছেলের জন্য বেআইন খাবার পাঠিয়ে দিয়েছেন। পাভেলের বাবা রিশাদ চৌধুরী মনোয়ারা বেগমকে বলেন, মেয়ের রান্নার হাত ভীষণ ভালো। মনোয়ারা বেগম শাশুড়ির সাথে দেখা করে নিজের ঘরে আসেন। স্বামী আরশাদ চৌধুরী এশার নামাজ পড়ছিলেন। সাইরা বিছানায় বসে খেলছিল। মনোয়ারা বেগম শাড়ি বদলে ম্যাক্সি পরে নিলেন।
ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে একটা বড় ওড়না গায়ে জড়িয়ে রাজের রুমের দরজায় নক করেন। রাজ বিছানা থেকে দরজা খুলে মাকে ভিতরে আসতে বলে। মনিয়ারা বেগমের বডি ল্যাঙ্গুয়েজ দেখে রাজ বুঝে ফেলে মা কি বলতে এসেছে। রোশনি চলে যাবার 6 মাস পর থেকে রাজকে এই ঝামেলা পোহাতে হচ্ছে। উনি রাজের জন্য বউ খুঁজে বেড়ান। আজও নিশ্চয় বিয়ে বাড়িতে এমন কাউকে দেখে পছন্দ করেছে। সে কারণে রাজকে জানাতে এসেছে। এটাও ঠিক বুঝতে পারছে। মা কিছু বলার আগেই রাজ ল্যাপটপে চোখ রেখে বলে, বউ পছন্দ করে এসেছ? মনোয়ারা বেগম বিমর্ষ হয়ে বলেন, এভাবে বলছিস কেন? সায়েরার দিকে তাকিয়ে তোর অন্তত বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। ঠিক আছে, কথা দিলাম এবার আর অমত করব না। এবার দয়া করে এই রুম থেকে যাও। আমি একটা জরুরি কাজে ব্যস্ত আছি। ছেলে মতো দিয়েছে এই খুশিতে মনোয়ারা বেগম ছেলের কপালে আলতো করে চুমু দিয়ে হাসি মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন। মা চলে যাবার পর রাজ একটু অন্যমনস্ক হয়। রাজ ছাদে চলে যায়। আসলে ওর মা যখনই ওর বিয়ের কথা বলে তখনই রোশনির প্রসঙ্গ ওর মনে পড়ে। 8 বছরের প্রেম ছিল, তবুও রাজ বুঝতে পারেনি দুজন যে দুই মেরুর বাসিন্দা। অথচ বিয়েটা 2 বছরও টিকল না। আকাশের দিকে তাকিয়ে দেখে আধফালি চাঁদ উঠেছে। মনে হয় শুক্লপক্ষ চলছে। আধফালি চাঁদের স্থায়িত্ব অনেক কম। ঠিক ওর আর রোশনির সংসার জীবনের মতো। রাজের পূর্ণিমা খুব ভালো লাগে আর রোশনির কাছে এটা ঘুম বাদ দিয়ে বেহুদা সময় নষ্ট। রাজের কবিতা ভালো লাগে আর রোশনির কাছে তা খুবই বিরক্তিকর। ছাদে বসে থেকে রাজ সিগারেট ধরালো। সব সময় খায় না। তবে রোশনির কথা মনে হলে নিকোটিনের ধোঁয়ায় নিজের যন্ত্রণাকে পোড়াতে মন চায়। আকাশের আধফালি চাঁদটা ডুবে যায়। অন্ধকার নেমে আসে। বিয়ে বাড়ি সেজে উঠেছে। হাসনার কাছে মনে হচ্ছে আলোকোজ্জ্বল এক স্বপ্নপুরী। নিচে প্যান্ডেল খাটিয়ে সেখানে বর আর বউয়ের স্টেজ করা হয়েছে। হাসনার এ রকম বিয়ের উৎসব তেমন একটা দেখা হয়নি। ও বারবার জানালা দিয়ে দেখছে বর কখন আসবে। আজকের অনুষ্ঠানে ওর নিজের হাতে করা হ্যান্ডপেইন্টের শাড়িটা পরার ইচ্ছা ছিল, কিন্তু খালাম্নি সাইমা নিষেধ করলেন। এর পরিবর্তে একটা মেরুন রঙের মিরপুরের কাতান শাড়ি হাতে ধরিয়ে দিলেন। হাসনা না করতে পারেনি। খালাম্নির চাওয়া অনুসারে মেরুন রঙের কাতান শাড়িটা পরার সিদ্ধান্ত নিয়েছে। বিপদে আপদে এই মানুষটাই পাশে থাকে। ওদিকে বর আসার সময় হয়েছে। সবাই গেট ধরতে গিয়েছে। বিয়ের এই পর্বগুলো হাসনার বেশ ভালো লাগে। যদিও নিজের বিয়েতে এসবের কিছুই ঘটেনি। নিচে বর এসেছে বলে শোরগোল শোনা যাচ্ছে। নিজের উপর ওর খুব রাগ হচ্ছে। এখনো শাড়িটা ঠিকমতো পরতে পারছে না। এখন মনে হচ্ছে যারার কথা শুনলেই ভালো করত। মেকআপ আর্টিস্ট দিয়ে শাড়িটা পরিয়ে নিলে ভালো হতো। কোনো রকমে শাড়িটা গায়ে জোড়ালো। তার সাথে ম্যাচ করে হেজাব মাথায় জড়িয়েছে। মুখে হালকা ফেস পাউডার, চোখে গাঢ় করে কাজল দিয়েছে। ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক দিয়েছে। তাতেই ওকে বেশ সুন্দর লাগছে। এখন ওর শরীরটা শুকিয়ে একটা সুন্দর আকার ধারণ করেছে। দেখে মনে হয় ওর যেন বিয়েই হয়নি। দরজায় নক করার শব্দ হচ্ছে। দরজা খুলেই দেখে ওর বাবা আর মা দাঁড়িয়ে আছে। ওর বাবা ওকে দেখে বলে, মা খাওয়া শেষ হলেই আমরা রওনা দিব। এমন সময় ফিরোজ মানে হাসনার খালু এসে রায়হান সাহেবকে বললেন, আসতে না আসতে যাবার কথা বলছেন, এটা তো ঠিক নয়। এখন আমার সাথে চলুন। এখনই বিয়ে পড়ানো হবে। আপনি উকিল হবেন। রায়হান মাস্টার লজ্জা পেয়ে বলে, আমাকে কেন? জুবাইর আর সাবের তো আছে। সবার বড় হিসাবে এই দায়িত্ব আপনাকেই নিতে হবে। আসমার দিকে তাকিয়ে ফিরোজ বলে, আপা আমার সিদ্ধান্ত ঠিক হয়েছে না? আসমা স্বামীর দিকে তাকিয়ে বলে, ফিরোজ যখন এত করে বলছে তোমার যাওয়া উচিত। ফিরোজের ব্যবহারে হাসনা আর ওর মা খুবই মুগ্ধ। মানুষটার অর্থবিত্তে কোনো দিকে কোনো খামতি নেই, সেই সাথে কোনো অহংকারও নেই। সবাইকে আপন করে নিতে পারে। উনারা দুজন চলে যাবার পর হাসনা আর ওর মা নিচে চলে আসে। হাসেম আগে থেকে নিচে ছিল। হাসনাকে দেখে সিতারা দৌড়ে এসে বলে, আপু তোমাকে ভীষণ সুন্দর লাগছে। হাসনাও সাথে সাথে বলে, আর তোর দিক থেকে তো চোখ ফেরানো যাচ্ছে না। হাসেম ওখানে দাঁড়িয়েছিল। সিতারা আর চোখে হাসেমের দিকে তাকিয়ে বলে, তুমি ছাড়া তো আমার এই রূপ কারো চোখে পড়ে না। সিতারার কথা শুনে হাসেম ওই স্থান ত্যাগ করে চলে যায়। কারণ সিতারার প্রতি ওর দুর্বলতাও প্রকাশ করতে চায় না। তেল আর পানি কখনো মিশে যায় না, এটা হাসেম জানে। যারা আর সিতারা দুবনি ভীষণ সুন্দরী। এ কথা অস্বীকার করার উপায় নেই। সিতারাকে যতই ভালো লাগুক তাই বলে নিজের জীবনের সাথে হাসেম জোড়াতে চায় না। সিতারা যে ওকে পছন্দ করে এটা হাসেম ঠিক বুঝতে পারে। হাসেম খুব লাজুক টাইপের ছেলে।
সামাজিক বৈষম্য যদি নাও থাকতো তারপরও কোনোদিন সিতারার সামনে গিয়ে বলতে পারতো না, আমি তোমাকে খুব ভালোবাসি। এটা হাশেমের পক্ষে সম্ভব নয়। হাসনাও সিতারার দুর্বলতা বুঝতে পারে কিন্তু ধরা দেয় না। সে কারণে প্রসঙ্গ এড়াতে বলে, চলো ওদিকটায় যাই, এখনই মনে হয় বউয়ের বিদায় হবে। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হবার পরে এলো বিদায়ের পালা। বড় খালা হিসাবে সবার সাথে আসমা বেগমও গাড়ির কাছাকাছি গেলেন। ওখানে আগে থেকে জারার চাচি শাশুড়ি রাজ আর ওর মেয়ে দাঁড়িয়েছিল। হাসনাকে দেখেই সায়রা ওর বাবার কোল থেকে নেমে হাসনার কাছে এসে বলে, আন্টি আমাকে একটু কোলে নাও না। হাসনা অমত করতে পারে না। সায়রাকে কোলে তুলে নেয়। সেই মুহূর্তে জারার চাচি শাশুড়ি রাজকে বলে, হাসনার সাথে তোমার নিশ্চয় পরিচয় হয়নি, ও জারার কাজিন মানে ওর বরখালার মেয়ে। খুব ভালো মেয়ে। রাজ এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। হাসনাকে আজ বেশ সুন্দর লাগছে। হাসনা রাজের আচরণে খুব অবাক হলো। গতকাল ও সায়রাকে নিয়ে খুব দ্রুত চলে গেল। যাক, হয়তো তার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। ওখানে রাজের বাবা আর জারার শ্বশুরও ছিলেন। রাত হয়ে আসছে। জারার বাবা তাড়াতাড়ি রওনা হতে তাগাদা দিলেন। জারা আর পাভেল সবার কাছে বিদায় নিয়ে গাড়িতে উঠল। গাড়িটা ছেড়ে দেওয়ার সাথে সাথে জারার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠে। এক ধরনের শূন্যতা অনুভব করে। অথচ এতদিন ভেবেছিল নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবে, সুতরাং ওর আর কষ্ট কিসের। কিন্তু পাভেলকে পাওয়ার আনন্দে যতটা বিভোর ছিল, আজকে চলে যাওয়ার সময় বাবা মায়ের জন্য কষ্টটা তার দ্বিগুণ হয়ে বুকের মাঝে বিঁধতে লাগল। হাসনা বিয়ের দিনই ওদের বাড়িতে চলে আসার উদ্যোগ নেয়। যদিও ওর খালা থাকতে বলেছিল, কিন্তু হাসনা কতগুলো কাজের অর্ডার পেয়েছে। সেগুলো এর মাঝেই করতে হবে। সে কারণে একরকম জোর করেই বাড়িতে চলে আসতে হচ্ছে। রওয়ানা দেওয়ার সময় হাশেমের চোখ দুটো সিতারাকে খুঁজছিল। তারুণ্যে ভরপুর হাশেমের মনটা যাওয়ার সময় ভীষণ উতলা হলো। যদিও চাইছিল সিতারার সাথে দেখা না হয়, কিন্তু মনটা বলছিল একটু দেখা হলে কিবা এমন ক্ষতি হবে। সিতারা ছাদে ছিল। দূর থেকে দেখতে পারছে ওর বাবা মা হাসনাদের বিদায় জানাচ্ছে। ও সিঁড়ি দিয়ে খুব দ্রুত নিচে নেমে আসে। হাসনাকে ডেকে বলে, আপু তোমরা আজকের দিনটা থেকে গেলেই পারতে। সিতারার ডাক শুনে হাসেম ওর দিকে তাকিয়ে সাথে সাথে দৃষ্টি নামিয়ে ফেলে। সামনে সিতারার বাবা মা দাঁড়িয়ে আছেন। ফিরোজ হাশেমের পিঠে হাত বুলিয়ে বলে, ভালো মতো পড়াশোনা করে নিজের পায়ে দৌড়াতে হবে। বাবা মায়ের দায়িত্ব তোমাকে পালন করতে হবে। অবশেষে বিদায়ের পালা শেষ করে হাসনারা বাড়ির পথে রওনা দেয়। ওদিকে মরিয়ম বেগম আর দেরি করতে চান না। জারার বিয়ের 2 সপ্তাহ পার হয়েছে। মরিয়ম বেগম রাজের বিয়ে নিয়ে অস্থির হয়ে পড়েছেন। যেহেতু ও মতো দিয়েছে, সে কারণে মরিয়ম বেগম যত তাড়াতাড়ি সম্ভব হাসনাকে বউ করে আনতে চাচ্ছেন। বিয়ের দিন সবাই হাসনাকে দেখেছে। সে কারণে বাড়িতে বিষয়টা উপস্থাপন করলে সবাই বলেছে রাজ রাজি থাকলে ওদের আপত্তি নেই। মরিয়ম সাইমা বেগমকে ইতিমধ্যে রাজের বিয়ের ব্যাপারে তাগিদ দিয়েছেন। সাইমা এখন কিছুটা অবসর আছেন। বিয়ের বাড়ির আত্মীয়স্বজন যার যার গন্তব্যে চলে গিয়েছে। সাইমা একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত। শত চেষ্টা করেও হাসনার মেয়ের কথাটা মরিয়ম বেগমকে বলতে চেয়েও বলতে পারেনি। মনে হলো যদি বিয়েটা ভেঙে যায়। আসলেই মেয়েটার বিয়ে হওয়া খুব দরকার। সাইমা হাসনার মাকে ফোন করে মরিয়মের পছন্দের কথা জানিয়ে দেয়। আসমা খুব খুশি হয়, তবে পাশাপাশি এত বড় ঘরে হাসনার বিয়ে নিয়ে চিন্তা হয়। ওরা আবার হাসনাকে অত্যাচার করবে না তো? অনেক কষ্টে হাসনা আগের ঘরের দুঃসহ যন্ত্রণা ভুলে নিজেকে সামলে উঠার চেষ্টা করছে। মেয়েটা আশাতে সংসারের স্বাচ্ছন্দ্য কিছুটা ফিরেছে। এখন আবার যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে হাসনার পক্ষে সামলে উঠা কঠিন হবে। আসমা 7-5 ভেবে সাইমাকে ফোন দিয়ে বলে, অত বড় ঘরে আমি হাসনাকে বিয়ে দিব না। আপা সমস্যা কি? অত বড় ঘরে বিয়ে দিয়ে পড়ে আফসোস করতে পারবো না। ওরা যদি হাসনার উপর মানসিক শাস্তি দেয় তাহলে ও আর নিতে পারবে না। আপা ওরা কিন্তু মানুষ হিসাবে খুবই ভালো। তাছাড়া যে সম্পর্ক হয় তাকে কখনো অবহেলা করতে নেই। ছেলের মা মানে জারার চাচি শাশুড়ি হাসনাকে ভীষণ পছন্দ করেছেন। তুমি অমত করো না। সাইমার চাপাচাপিতা আসমা আর না করতে পারে না। দেখতে এসেই মরিয়ম বেগমরা হাসনা আর রাজের আকদ করে ফেলে। হাসনাকে সাজানোর দায়িত্ব যারা নিয়েছে, খুব সুন্দর করে যারা হাসনাকে সাজিয়ে দিয়েছে। আসমা কখনো ভাবেনি হাসনার এত ভালো বিয়ে হবে। কেননা দ্বিতীয় বিয়ে সবার খুব একটা ভালো হয় না। তার উপর হাসনার প্রথম বিয়ের প্যারায় আসমা কখনো কল্পনা করেনি দ্বিতীয় বিয়েটা এত ভালো হবে। আসলে যার সাথে যার রিজিক বাঁধা থাকে তার সাথে তার বিয়ে হবে।
তবে দুজনকে বেশ মানিয়েছে। ভার্সিটি খুলে যাওয়াতে সিতারা আসতে পারেনি। হাসেম অবশ্য ভেবেছিল সিতারা আসবে, কিন্তু হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়াতে ওর পক্ষে আসা সম্ভব হয়নি। সাইমা অবশ্য চেয়েছিল এভাবেই হঠাৎ করে বিয়ে হোক। বেশি লোকজন ডাকাডাকির দরকার পড়ল না। বিশেষ করে সাইমার যা আর ওর দুই ভাইয়ের বউ, এরা মানুষ হিসাবে ভালো না। অপরের ভালো এরা সহ্য করতে পারে না। যদি কোনো উল্টাপাল্টা কথা বলে হাসনার বিয়েটা ভেস্তে যায়, সেই ভয় থেকে সাইমা বেশি লোকজন জানাজানি করতে চায়নি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার সাথে সাথে সাইরা পুরোটা সময় হাসনার কোলে বসে থাকে। আজ আরশির কথা ভীষণ মনে পড়ছে। মনে হচ্ছে আরশিকে যদি সাথে নিয়ে আসতে পারত তাহলে খুব ভালো হতো। নানা ভাবনায় গাড়িটা রংপুর শহরে একটা তিনতলা বাড়ির সামনে থেমে গেল। যারা সাইরাকে কোলে নিয়ে হাসনাকে গাড়ি থেকে নামতে সাহায্য করে। হাসনা খুব সাবধানে গাড়ি থেকে নামে, কেননা পায়ে শাড়ি বেঁধে যদি পড়ে যায় তাহলে বিশ্রী ব্যাপার ঘটবে। যারা হাসনাকে নিয়ে সোজা তিনতলায় উঠে বাসর ঘরে নিয়ে যায়। এর মাঝে সাইরা ঘুমিয়ে পড়ে। যারা সাইরাকে বিছানায় শুয়ে দিয়ে হাসনাকে জড়িয়ে ধরে বলে, আপু আমার আজ ভীষণ আনন্দ হচ্ছে। হাসনার ভীষণ ভয় করছে, এতেবর বাড়িতেও মানিয়ে নিতে পারবে তো? হাসনাকে নীরব দেখে যারা বলে, তুমি খুশি হওনি আপু? কেন খুশি হব না? আমি তো আমার প্রাপ্তির চেয়ে অনেক বেশি পেয়েছি। ভয় হচ্ছে মানিয়ে নিতে পারবো তো? যারা খুব জোর দিয়ে বলে, ইনশাআল্লাহ তুমি পারবে। হাসনা বিছানার কোনায় গুটিসুটি মেরে বসে। কে যেন দরজা নক করছে। যারা দরজা খুলে দেখে ওর দাদিশাশুড়ি দাঁড়িয়ে আছেন। যারা ওর দাদিশাশুড়ির হাত ধরে ঘরে নিয়ে আসে। হাসনাকে দেখে উনার খুব পছন্দ হয়েছে। হাসনার হাতটা ধরে আমেনা বেগম বলেন, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। সে কারণে আমার নাতিটাকে মায়া মমতা ভালোবাসা দিয়ে আগলে রেখো। এরপর নিজের হাতের থেকে একজোড়া চুড়ি খুলে হাসনার হাতে পরিয়ে দিলেন। হাসনা বুড়িকে বুকে জড়িয়ে ধরে। আসলে পায়ে ধরে সালাম করার কালচারেও বড় হয়নি। ওর মাস্টার বাবা পায়ে নয় বরং মুখে সালাম দেওয়া শিখিয়েছেন। আমেনা বেগমও হাসনার আচরণে খুশি। উনিও পায়ে সালাম করার পক্ষে নয়। এরপর বিছানায় ঘুমন্ত সাইরার দিকে তাকিয়ে যারাকে বলেন, যারা আজ ওকে আমার ঘরে রেখে এসো। কাল থেকে না হয় হাসনার সাথে ঘুমাবে। সাথে সাথে হাসনা বাধা দিয়ে বলে, না দাদিমা, ও আজ থেকে না হয় আমার কাছে ঘুমাক। আমেনা বেগম তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে হাসনাকে পর্যবেক্ষণ করলেন। কথাটা কি মন থেকে বলেছে নাকি বলার জন্য বলেছে? না, হাসনার চেহারায় কোনো ভনিতা ছিল না। সে কারণে আমেনা বেগম বলেন, তোমার সমস্যা না হলে আমার কোনো সমস্যা নাই। এরপর যারার দিকে তাকিয়ে বলে, এখানে আমার তো আর কোনো কাজ নেই। ওর একটু বিশ্রাম নেওয়া দরকার। তুমি ওর ঘুমানোর পোশাকগুলো কোথায় রাখা আছে দেখিয়ে দাও। যারা হাসনার প্রয়োজনীয় সব কিছু সামনে এগিয়ে দিয়ে ওই রুম থেকে বের হয়ে আসে। যারা চলে যাবার পর হাসনা পুরো ঘরে চোখ বুলিয়ে নেয়। খাটটা অল্প বিস্তর তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে। দামি চাদর বিছানো রয়েছে। জানালায় সাদা শিফনের পর্দা ঝোলানো আছে। বাতাসে পর্দাগুলো উড়ছে। রুমে একটা ড্রেসিং টেবিল রয়েছে। আয়নাটা বেশ বড়। পা থেকে মাথা পর্যন্ত অনায়াসে দেখা যায়। রুমের পাশে একটা ছোট রুম আছে। রুমটাতে গিয়ে দেখে সেখানে বইয়ের শেলফ আর পড়ার টেবিল আর চেয়ার রয়েছে। একপাশে একাটা সিঙ্গেল খাট রয়েছে। রুমটা দেখা মাত্রই আরশির কথা মনে পড়ল। মেয়েটাকে আনতে পারলে এই রুমটা ওকে দেওয়া যেত। হাসনা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। ওয়াশরুমে গিয়ে পোশাক বদলে এশার নামাজ আদায় করে নিয়ে ভাবছে, ও কি ঘুমিয়ে পড়বে নাকি রাজের জন্য অপেক্ষা করবে। এদিকে দুচোখ জুড়ে ঘুম নেমে আসছে। বিছানায় শরীরটা এলিয়ে দিতে দরজায় নক করার শব্দ হলো। চট জলদি বিছানা থেকে দরজা খুলে দেখে রাজ দাঁড়িয়ে আছে। হাসনা দরজা থেকে সরে দাঁড়ায়। রাজ হাসনার দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, প্যাকেটটা রাখুন। হাসনা হাত বাড়িয়ে প্যাকেটটা হাতে নিয়ে জিজ্ঞাসা করে, এতে কি আছে? সাইরার ডায়াপার শেষ হয়ে গিয়েছে, কিনে আনলাম। রাতে ওকে ডায়াপার পরিয়ে দিও। এ কথা বলে রাজ চলে যায়। হাসনা ভীষণ অবাক হয়। মনে মনে বলে, মানছি সাইরার জন্য ওই মানুষটা ওকে বিয়ে করেছে, তাই বলে কুশলাদি জিজ্ঞাসা করা কি অপরাধ? বাসর রাতে বউয়ের সাথে প্রেমালাপ বাদ দিয়ে আগের ঘরের বাচ্চার জন্য ডায়াপার ধরিয়ে দিয়ে বড়বাবু গায়েব হয়ে যান। আজকাল এরকম ঘটনাও ঘটে থাকে। এসব ভেবে হাসনা মনে মনে অবাক হয়। বিয়েটা এত তাড়াতাড়ি হয়ে গেল যে হাসনা নিজের মতামত থেকে শুরু করে কোনো কিছুই জানাতে পারেনি। এছাড়া ওর মতামতের গুরুত্ব কে দিবে? তাছাড়া রাজের সাথে দুইবার ওর দেখা হয়েছে। এতে ওর মনে হয়েছে মানুষটা বেশ রসকশীল।
এরকম একটা মানুষের সাথে ওকে সারা জীবন কাটাতে হবে ভাবতেই বুকের ভিতরটা চিনচিন ব্যথা করে ওঠে। মনে মনে ভাবে ওর জীবনটা কেন অন্য সবার মতো স্বাভাবিক নয়। আর বিয়ে না করেও উপায় ছিল না। হাসেম পড়ালেখা শেষ করে চাকরি পাওয়ার সাথে সাথে বিয়ে করবে। তখন আবার থাকা নিয়ে সমস্যা হবে। ওদের দুটো বেডরুম একটা ড্রয়িং রুম। সেখানে একটা খাট রাখা আছে। হাসেম আপাতত সেই খাটে ঘুমায়। ক্যাটারিং এর কাজটা হাসনা করে কিন্তু সবসময় এই বিজনেসটা ভালো যায় না। কোনো মাসে প্রচুর ইনকাম হয় আবার কোনো মাসে হয় না। মফস্বল শহরে অফিস আছেই বা কয়টা। তার উপর সবাই খাবার অর্ডার দেয় না। যারা পরিবার নিয়ে থাকে তাদের খাবারের প্রয়োজন পড়ে না। কিন্তু জীবন তো থেমে থাকে না। ওদিকে আরশি বড় হচ্ছে। মেয়ে নিয়ে ওর বাবার কোনো হেলদোল নেই। হাসনা মনে মনে ভাবে রাজকে ও আরশির কথা জানাবে। নিজের মেয়েকে যেহেতু এত ভালোবাসে সে কারণে আরশির দুঃখটা রাজ বুঝবে। সারা রাত রাজ এ ঘরে আসেনি। একসময় হাসনা দরজা ভেজিয়ে দিয়ে শুয়ে পড়ে। কেন যেন দুচোখে ঘুম আসতে চাইছে না। হয়তো জায়গা চেঞ্জ হওয়াতে চোখে ঘুম আসছে না। এদিকে মাঝরাতে সায়েরার শরীর কেঁপে জ্বর আসে। হাসনার আর ঘুম হয় না। রাত জেগে জলপট্টি দিতে থাকে। হাসনার কেন যেন মনে হয় রাজ নিজের ইচ্ছাতে ওকে বিয়ে করেনি। মায়ের চাপে পড়ে ওকে বিয়ে করতে রাজি হয়েছে। আবারও অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠে। এদিকে মেয়েটার তীব্র জ্বর। হাসনার খুব চিন্তা হয়। যদি মেয়েটার ভালো মন্দ কিছু হয়ে যায় রাজ তো ওকে ছেড়ে দিবে না। ভোরের দিকে সায়েরার জ্বর ছেড়ে যায়। এদিকে বউ হওয়ার চাপ তার সাথে রাত জেগে রুগীর সেবা করে ক্লান্তিতে হাসনার চোখ বুজে আসে। এদিকে সারারাত মেয়ের কোনো সাড়া না পেয়ে খুব ভোরে রাজ হাসনার রুমের দরজায় এসে নক করে। কিন্তু হাসনার কোনো সাড়া না পেয়ে দরজা ভেদ করে রুমে প্রবেশ করে। টেবিলে প্লাস্টিকের বোলে পানি তার মধ্যে তোয়ালে ভেজানো দেখে অবাক হয়। এছাড়া একটা অভূতপূর্ব দৃশ্য দেখে রাজের চোখে পানি এসে যায়। সায়রা হাসনার গলা জড়িয়ে ধরে শুয়ে আছে। ওর মনে হয় রাজ যতই সায়রাকে ভালোবাসুক সেটা সবসময় বাবার ভালোবাসাই হবে। মায়ের ভালোবাসা একমাত্র নারীরাই দিতে পারে। এটা নারীর স্বকীয়তা। আর হাসনার নিষ্পাপ মুখশ্রী দেখতে রাজের অনেক ভালো লাগে। মেয়েটাকে বিয়ের আসরে সেভাবেও দেখেনি। দেখবে কিভাবে? 8 বছরের প্রেম যখন বিয়ের 1 বছরেই ফিকে হয়ে যায় তখন একটা অজানা অচেনা মেয়ে কিভাবে ওর এতটা আপন হবে। পানির বোলটা সরাতেই শব্দ হয়। হাসনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই রাজকে দেখে চমকে উঠে। প্রথমে ঘুমের ঘোর থাকায় রাজকে চিনতে পারে না। রাজ মনে হয় হাসনার অবস্থা বুঝতে পেরেছে। সে কারণে বলে, দরজা নক করেছিলাম কিন্তু তোমাদের কারো সাড়া না পেয়ে টেনশন হচ্ছিল। সে কারণে রুমে আসলাম। হাসনা ওড়নাটা শরীরে ভালো করে পেঁচিয়ে বিছানা থেকে নেমে যায়। নিজেকে একটু স্বাভাবিক করে নিয়ে বলে, সায়েরার হঠাৎ মাঝরাতে জ্বর এসেছিল। কথাটা শোনা মাত্রই বিছানায় বসে রাজ সায়েরার কপালে ব্যতিব্যস্ত হয়ে হাত বুলিয়ে দিয়ে বলে, আমাকে ডাকনি কেন? যদি আমার মেয়েটার কিছু হয়ে যেত? এমন সময় সায়েরার ঘুম ভেঙে যায়। মাম্মি মাম্মি বলে হাসনাকে ডাকতে থাকে। হাসনা বিছানায় ওর পাশে বসে বলে, এই তো আমি। রাজ ভীষণ অবাক হয়। এক রাতের মধ্যেই মেয়েটা হাসনাকে এতটা আপন করে নিল। রাজের উত্তেজিত হয়ে কথা বলার আওয়াজে মরিয়ম বেগম ঘরে আসেন। এরপর রাজের দিকে তাকিয়ে বলেন, কি সমস্যা? এভাবে উত্তেজিত হয়ে কথা বলছো কেন? দেখো না আম্মু রাতে সায়েরার জ্বর এসেছিল অথচ আমাকে জানায়নি। হাসনা ইতস্তত করে বলে, আসলে অত রাতে আমি বাড়ির সবার ঘুম ভাঙাতে চাইনি। কেননা বিয়ে বাড়ির চাপে এমনিতেই বাড়ির মানুষগুলো খুব ক্লান্ত ছিল। তাছাড়া জলপট্টি দেওয়ার সাথে সাথে জ্বরটা কমে যায়। সে কারণে ডাকিনি। হাসনার কথা শুনে মরিয়ম বেগম রাজের দিকে তাকিয়ে বলেন, ও তো ঠিক কাজই করেছে। তুমি শুধু শুধু ওর উপর রাগ করছো। রাগ করছি না। তুমি তো জানো আমি সায়েরার ব্যাপারে খুব সেনসিটিভ। এ কথা বলেই রাজ রুম থেকে বের হয়ে যায়। মরিয়ম বেগম হাসনার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, রাজের কথায় কিছু মনে করো না। দীর্ঘ 8 বছরের সম্পর্কে যখন বিয়ের 1 বছরে ভেঙে যায় তখন থেকেই আমার সদালাপি হাস্যোজ্জ্বল ছেলেটা বদলে যেতে থাকে। তবে আমার বিশ্বাস তুমি যদি ওকে ভালোবাসা দাও তাহলে ও আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে। তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা খেতে আসো। মরিয়ম বেগম চলে যাবার পর হাসনা মনে মনে ভাবে ভালোবাসা কাউকে জোর করে দেওয়া যায় না। ভালোবাসা নেওয়ার জন্য মন থাকতে হয়। নাস্তা করেই হাসনা সায়েরাকে নিয়ে রুমে চলে আসে। সায়েরার শরীরটা আবারও একটু গরম করছিল। রাজদের ফ্যামিলি ডাক্তার এসে সায়েরাকে দেখে যায়। দুদিন সায়েরাকে নিয়ে হাসনার প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়।
সায়েরার প্রতি হাসনার যত্ন দেখে রাজের দাদি আমেনা বেগম অবাক হয়ে হাসনাকে বলে, নিজের সন্তান নয় তারপরও সায়েরার প্রতি তোমার ভালোবাসা দেখে অবাক হলাম। হাসনার চোখ দুটো ভিজে উঠে। মনে মনে বলে, আমি ওর মাঝে আমার আরশিকে খুঁজে চলেছি। যারা এসে একবার হাসনার খোঁজ খবর করে যায়। বাড়ির সবাই এসে সায়েরাকে দেখে যাওয়ার পর মরিয়ম বেগম এসে হাসনাকে বলেন, যদিও কথাটা তোমার ব্যক্তিগত তারপরও জিজ্ঞাসা করছি, তুমি আবার কিছু মনে করো না। হাসনা মনে মনে অবাক হয়ে মরিয়ম বেগমকে বলে, আপনি নিশ্চিন্তে বলতে পারেন মা, রাজ কি আজকে এ ঘরে ঘুমায়নি? হাসনা লজ্জায় সংকুচিত হয়ে বলে, মা এসব বিষয় নিয়ে আপনি ভাববেন না। বউ যখন হয়েছি তখন আর আমাকে কতদিন দূরে ঠেলে রাখবে? মরিয়ম বেগম চিন্তিত হয়ে বলেন, স্বামীর রাশ টেনে রাখতে হয়। কখনো এই বিষয়টাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। কথাটা সারা জীবন মনে রাখবে। হাসনা মাথা নাড়িয়ে বলে, আপনার এই কথাগুলো আমার সবসময় মনে থাকবে। হাসনা মনে মনে ভাবে এখনই সুযোগ আরশির কথাটা মরিয়ম বেগমকে জানিয়ে দিতে হবে। হাসনা যখনই কথার বলার জন্য প্রস্তুত হয় তখন কে যেন দরজা নক করে। মরিয়ম বেগম সাথে সাথে বলে, কে? আম্মু আমি। রাজের গলার সাউন্ড পেয়ে মরিয়ম বেগম রুম থেকে বের হয়ে যাওয়ার সময় রাজকে বলেন, সায়রাকে নিয়ে এত ভেবো না। হাসনা খুব যত্নশীল একজন মানুষ। মায়ের কথা শুনে রাজ একটু লজ্জিত হয়। আসলে সকালে হাসনার সাথে ওরকম ব্যবহারটা করা ঠিক হয়নি। মরিয়ম বেগম ওই স্থান ত্যাগ করার সাথে সাথে রাজ রুমের ভিতরে আসে। ওকে দেখে হাসনার খুব বলে বিরক্ত লাগে। কারণ আরশির কথাটা বলার সুযোগটা হারিয়ে গেল। কিন্তু রাজকে কিছু বুঝতে দিল না। রাজ হাসনার দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, এটা তোমার। হাসনা অবাক হয়ে বলে, এতে কি আছে? তোমার কাবিনের টাকাগুলো সব এতে রাখা আছে। হাসনা বেশ অবাক হয়। যতটুকু জানে 5 লাখ টাকায় ওর কাবিন হয়েছে। জীবনে যেখানে 1 লক্ষ টাকাও কখনো দেখেনি সেখানে একসাথে 5 লক্ষ টাকা হাতে পেয়ে হতবিহ্বল হয়ে গেল। রাজ বুঝতে পেরে বলে, এটা আমাদের পরিবারের নিয়ম। বাসর রাতেই স্ত্রীর হাতে তার কাবিনের টাকা বুঝিয়ে দিতে হয়। আমি বরং একদিন দেরি করে ফেললাম। হাসনা ততক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে, টাকাগুলো আমি রাখব কোথায়? এর থেকে বরং আপনার কাছেই থাকুক। আমার প্রয়োজনের সময় চেয়ে নিব। তোমাকে আমার ক্লসেটের চাবিটা দিয়ে দিচ্ছি। তুমি বরং ওখানে রেখে দাও। পরে তোমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিও। এ কথা বলে রাজ চাবিটা টেবিলের উপর রেখে দেয়। এরপর হাসনার দিকে তাকিয়ে বলে, সকালের ঘটনার জন্য আমি দুঃখিত। হাসনা বিনয় নিয়ে বলে, আমি আপনার অবস্থা বুঝতে পেরেছি। কিছু মনে করেনি। সন্তানের কিছু হলে বাবা মায়ের কত কষ্ট হতে পারে এই উপলব্ধি বোধ আমার আছে। হাসনার কথা শুনে রাজ কিছুটা অবাক হয়। কেন যেন মনে হয় হাসনারও সন্তান আছে। তা না হলে এত সুন্দর করে সায়েরার যত্ন করতে পারত না। একবার ওর মনে হলো হাসনাকে জিজ্ঞাসা করা উচিত। পরমুহূর্তে ভাবে সন্তান থাকলে তো আম্মু ওকে বলতো। তাছাড়া ও তো আম্মুকে বলেছিল ডিভোর্সি হতে হবে তবে সন্তান থাকা যাবে না। এতে ওর সায়েরার অযত্ন হবে। বিয়ের 6 মাস পার হয়ে গেল। স্বাভাবিক দাম্পত্য জীবনে রাজ আর হাসনা ফিরতে পারলেও ওদের সম্পর্কটা একটু অন্যরকম। কেউ কারো ব্যক্তিগত জীবন কারো কাছে শেয়ার করে না। তাই বলে দুজন দুজনকে অবহেলা করছে এ কথা বলা যাবে না। হাসনার মাথার চিরুনি থেকে শুরু করে যখন যা প্রয়োজন রাজ ঠিক এনে দেয়। বাড়ির অন্যান্য সদস্যরাও ওকে ওর প্রাপ্য সম্মানটুকু দেয়। হাসনা ওই বাড়িতে এসে রান্নার দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। প্রায় প্রতিদিন রাজের পছন্দের কোনো আইটেম রান্না করে। বাড়ির সবচেয়ে বয়স্ক ব্যক্তি রাজের দাদির দিকেও খেয়াল রাখে। মাথায় তেল দিয়ে দেয়। মাঝে মাঝে হাতে পায়ে লোশন মাখিয়ে দেয়। ওকে পেয়ে ও বাড়ির মানুষগুলো খুব খুশি। কিন্তু হাসনা এই সুখকে দুহাত ভরে নিতে পারছে না। আরশির জন্য মনটা খুব পুড়তে থাকে। আজ পর্যন্ত মেয়ে আরশির কথা বলি বলি করে হাসনা কাউকে অবশেষে বলতে পারেনি। হাসনার মুখে হাসি নেই এই বিষয়টা মরিয়ম বেগম লক্ষ্য করেছেন। কিন্তু কারণটা অনুসন্ধান করতে পারছেন না। এর মাঝে আরশি হাসনার বাবার বাড়িতে এসে মাকে না পেয়ে খুব কেঁদেছে। মা ছিল ওর অক্সিজেন। যে কটা দিন মায়ের কাছে থাকতো সে কটা দিন ওর ঈদের মতো লাগতো। যদিও হাসনার মা মানে আসমা বেগম নাতনিকে বুঝিয়ে বলেছিলেন, তোর মায়ের তো বয়স কম। সারা জীবন তো এভাবে একা থাকা যায় না। বাধ্য হয়েই ওকে বিয়ে করতে হয়েছে। তুই যখন বড় হবি তখন ঠিক বুঝতে পারবি। নানি যা কিছুই বলুক আরশির মন মানতে চায় না। মাকে দেখার জন্য ওর চোখ দুটো অস্থির হয়ে আছে। ওর কান্নাকাটিতে অস্থির হয়ে হাসেম হাসনাকে ফোন দিয়ে বলে,
আপু তুই কি একটু মেডিকেল মোড়ে আসতে পারবি? কেন? আরশি অনেক অস্থির হয়ে আছে। খুব কান্নাকাটি করছে। ঠিক আছে নিয়ে আয়। তবে মেডিকেল মোড়ে নয়, খালার বাসায় নিয়ে আয়। হাসনা ফোনটা রেখে মনে মনে ভাবে বিয়ের সিদ্ধান্ত ঠিক হলো কি ভুল হলো কে জানে। না জানি ওর নিজের জীবনের স্থায়িত্ব ভাবতে গিয়ে মেয়েটার জীবন হুমকির মুখে পড়ে। এর মাঝে খবর পেয়েছে জামশেদ বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকে। এদিকে রাশেদ আর ওর মায়ের ফুটফরমাস খেটেই আরশির দিন চলে যায়। হাসনা খুব ভালো করে জানে ওখানে থাকলে আরশির পড়াশোনা বিয়ে শাদি কিছুই হবে না। ওকে আজীবনের বান্দি হিসাবে ওর দাদি আর বাবা ব্যবহার করবে। আবার মেয়েটাকে যে কিভাবে ওই বাড়ি থেকে উদ্ধার করবে তারও কোনো পথ জানা নেই। হাসনা যারাকে ডেকে সব কাহিনী খুলে বলে। পরে যারা আর হাসনা ম্যানেজ করে সায়েরাকে নিয়ে কামালকাচনায় চলে আসে। হাসনা বিমর্ষ থাকে বলে বাড়ির মানুষগুলো সাথে সাথে রাজি হয়। হাসেম আগে থেকেই আরশিকে নিয়ে অপেক্ষা করছিল। কিন্তু কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। হাসনার দুই মামা মামিও বাড়িতে বেড়াতে এসেছে। হাসনাকে দেখার সাথে সাথে যারার চাচি রুবা বলে, হাসেম তো আরশিকে নিয়ে সেই সকালে চলে এসেছে। মেয়েটা খুব কাঁদছিল। তা ওকে তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে বলতে। নাকি তোমার শ্বশুর বাড়ির লোকজন জানে না তোমার আগের ঘরের একটা মেয়ে আছে? অবশ্য মেয়ের কথা না জানিয়ে ভালোই হয়েছে। ভাবির ঘটে বেশ বুদ্ধি আছে বলা যায়। হাসনা কি বলবে বুঝে পায় না। সাথে সাথে যারা বলে, চাচি কারো ব্যক্তিগত জীবনে নাক গলানোটা ভদ্রতার মধ্যে পড়ে না। সাথে সাথে রুবা কাদো কাদো হয়ে বলে, বিয়ের বছর না পেরোতেই চাচিকে ভদ্রতা শেখাতে এসেছো? অথচ আমার হাতের উপর তোমরা বড় হলে। ড্রয়িং রুমে হট্টগোল শুনে সাইমা আর ওর দুই ভাইয়ের বউ এসে হাজির হয়। রুবার দিকে ঝোল টেনে হাসনার বড়মামি বলে, যারা রুবা আপুর সাথে তোমার এরকম ব্যবহার করা একদম উচিত হয়নি। যাই হোক সে তোমার চাচি হয়। যারা কিছু বলতে যাবে অমনি সাইমা ওকে থামিয়ে দিয়ে বলে, যারা তুমি সায়েরাকে নিয়ে তোমার ঘরে যাও। আমি এদিকটা সামলে নিচ্ছি। যারা চলে যাবার সাথে সাথে সাইমা সবার দিকে তাকিয়ে বলে, একটা তুচ্ছ ঘটনাকে কিভাবে অতি বড় ঘটনাতে রূপান্তরিত করতে হয় তা তোমাদের কাণ্ড কারখানা না দেখলে বুঝতে পারতাম না। এরপর হাসনার দিকে তাকিয়ে বলে, হাসনা আরশি আর হাসেমকে নিয়ে তুই ছাদে গিয়ে গল্প কর। হাসনা ওদেরকে নিয়ে চলে যেতেই হাসনার ছোট মামি রত্না বলে, আপা ছোট মুখে একটা বড় কথা বলছি। আপনি কি আসলেই আরশির কথা ও বাড়ির কাউকে জানাননি? সাইমা মনে মনে প্রচণ্ড বিরক্ত হল। কিন্তু কাউকে বুঝতে দিল না। এই পৃথিবীতে উপকার করার মানুষের অভাব হলেও ক্ষতি করার মানুষের অভাব নেই। এদের সবার কাছে যারার শ্বশুর শাশুড়ির ফোন নাম্বার রয়েছে। কেউ একজন ফোন করে ঘোট পাকালে বিষয়টা ঘোলাটে হয়ে যেতে পারে। সে কারণে রাগ ও বিরক্তি গোপন রেখে বলে, আমাকে কি তোমার কাছে কাণ্ডজ্ঞানহীন মানুষ মনে হয়? ড্রয়িং রুমে অযাচিত এসব আলাপে অংশ নিতে হাসনার দুই মামাও চলে আসে। ওর বড় মামা সাবের সাইমার দিকে তাকিয়ে বলে, রত্না কিন্তু আপা একটা যৌক্তিক কথা বলেছে। সাবেরের বউ লিলি সাথে সাথে বলে, জানিয়ে বিয়ে দিলে তো কোনো সমস্যাই নেই। আর না জানিয়ে বিয়ে দিলে ওরা যদি হাসনাকে মেনে না নেয়, তখন মেয়েটাকে আবারও ডিভোর্সের তকমা লাগাতে হবে। কথাটা এই কারণে বলা হয়েছে। তাছাড়া, সাইমা বিরক্ত হয়ে বলে, তাছাড়া বলে থামলে কেন? হাসনা কোন এঙ্গেল থেকে যারার ভাসুরের বউ হবার যোগ্যতা রাখে আমি বুঝলাম না। তোমার চোখে যোগ্যতার মাপকাঠি কি তা তুমিই জানো। হাসনাকে রাজের মা নিজের ছেলের বউ হবার যোগ্য মনে করেছিলেন বলেই পছন্দ করেছিলেন। জুবাইর সাথে সাথে উত্তর দিয়ে বলে, এ কারণে তোমার নিজ থেকে সবটা জানানো উচিত ছিল। কোনটা উচিত আর কোনটা অনুচিত তা এখন তোদের কাছে শিখতে হবে। আপু কিছু মনে করো না। তোমার ভালোর জন্যই বলছিলাম। থাক জুবাইর, আমার ভালো দয়া করে তোমাদের ভাবতে হবে না। সাইমার প্রচণ্ড রাগ হয়। অবাক হয়ে ভাবে কিভাবে ওরা মানুষকে অপমান করে। নিজেদের কি ভাবে? আর একটা সুস্থ স্বাভাবিক সম্পর্কে ডিভোর্সের কথাটা অবলীলায় নিয়ে আসে। এই 6 মাস হাসনা তো ভালোই আছে। ওর সন্তানের কথা বলা হয়নি বলে কখনো বলা হবে না এমন তো নয়। সত্য কখনো চাপা থাকে না। হাসনার বিয়ে হয়েছে, সুতরাং সন্তান হওয়া স্বাভাবিক ব্যাপার। সাইমা মনে মনে ভাবে রাজের মা মানে মরিয়ম আপা তো জানতে চাননি হাসনার আগের ঘরে সন্তান আছে কিনা। সে কারণে আগ বাড়িয়ে সাইমার জানানো হয়নি। এটা তো কোনো দোষ নয়। এমন তো নয় হাসনা অবৈধ সন্তান জন্ম দিয়েছে। সাইমার সবার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, হাসনার বিষয়টা যেহেতু আমার একান্ত বিষয় তাই ওই বিষয়টা আমার উপর ছেড়ে দাও। তোমাদের মাছের মায়ের পুত্রশোক দেখাতে হবে না। এরপর রুবা আর রত্নার দিকে তাকিয়ে বলে,
তোমরা দুজনে গিয়ে টেবিলে খাবার বেড়ে দাও। ফিরোজ এখনই চলে আসবে। ও আসার পর বাড়িতে এই বিষয়ে কেউ কোনো কথা বলবে না। সন্ধ্যার দিকে আরশিকে বুঝিয়ে শুনিয়ে যারা আর হাসনা কামাল কাচনায় চলে আসে। দুই বউ একসাথে বাড়িতে ঢোকার সাথে সাথে রাজের দাদি আমেনা বেগম বলেন, এভাবে দুই বউ একসাথে বাসা থেকে যাবে না। বাড়িটা বড্ড খালি খালি লাগে। দাদি শাশুড়ির এই কথাটা হাসনার ভীষণ ভালো লাগে। নিজের রুমে এসে দেখে রাজ বিছানায় শুয়ে আছে। হাসনা কাছে এসে বলে, আপনার শরীর ঠিক আছে? আমি ঠিক আছি। হঠাৎ বাড়িতে তোমরা দুজনে চলে গেলে কোনো সমস্যা হয়নি তো? না খালাম্নি এমনিতেই ডেকেছিলেন। রাজ সায়রার দিকে তাকিয়ে বলে, তুমি তো পাপ্পাকে ভুলেই গিয়েছ। ইদানিং আমার কাছে একদম আসো না। তারপরও সায়রার কোনো হেলদোল নেই। হাসনাকে জড়িয়ে ধরে ওর কোলে বসে আছে। মেয়েটা মায়ের স্বাদ পাচ্ছে। এ কথা ভেবে রাজের ভীষণ ভালো লাগা অন্তরে বিরাজ করে। মনে মনে ভাবে মেয়েটা অবশেষে মায়ের ভালোবাসা পাচ্ছে। যদিও হাসনার কিছু ঘাটতি আছে, কিন্তু সায়রার প্রতি ওর যত্ন রাজকে ওর প্রতি দুর্বল করে তুলে। কারণ সায়রার আসল মা ক্যারিয়ারের কথা ভেবে কম্প্রোমাইজ করল না, অথচ বাইরের একটা মেয়ে এসে মাতৃত্বের বন্ধনে এক লহমায় বেঁধে ফেলে। রাজ ঘর থেকে বের হয়ে যায়। এদিকে সন্তানের জন্য হাসনার মাতৃত্ব কেঁদে ওঠে। আজকে আরশিকে দেখে হাসনার মনটা ভীষণ খারাপ হয়। মেয়েটা অনেক শুকিয়ে গিয়েছে। নিশ্চয় ওর বাবা দাদি ওকে ঠিকমতো খেতে দেয় না। মেয়েটা এবার ক্লাস 3-তে উঠেছে। রেজাল্ট খুব একটা ভালো হয়নি। হাসনার মনটা আজ ভীষণ খারাপ। সায়রাকে তাড়াতাড়ি রাতের খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আকাশ জুড়ে মেঘ করেছে। মেঘের বজ্রনিনাদে সায়রা বারবার কেঁপে উঠছে। হাসনা ওকে বুকে জড়িয়ে নেয়। আরশিও মেঘের শব্দে প্রচণ্ড ভয় পায়। হাসনার অন্তরে উথাল পাথাল কান্নার ঢেউ উথলে উঠে। মানুষ বড়ই অদ্ভুত। হাসনার ইদানিং আরশির কথা বেশি মনে পড়ে। হয়তো নিজের সুখ স্বাচ্ছন্দ্য অজান্তে আরশির কথা মনে করিয়ে দেয়। এখানে বিয়ের আগে বাবার সংসারে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করেছে। তখন ওর মনে হতো আরশি ওর বাবার বাড়িতেই ভালো থাকবে। কারণ হাসনার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না। আজ যখন হাসনা নিজের সুখের চাবিকাঠি হাতে পেয়েছে, তখন মেয়েটার কথা ওর বেশি মনে পড়ছে। আসলে এখন হাসনার কিছুই করার নেই। সবই ওর ভবিতব্য। আরশি এক সপ্তাহ থেকে ওর বাবার কাছে চলে যায়। যাওয়ার সময় কেঁদে কেঁদে হাসনাকে বলে, আম্মা আমাকে যত তাড়াতাড়ি পারেন আপনার কাছে নিয়ে আসেন। সারাদিন সংসারের কাজ করি, তারপরও আব্বা আর দাদি আমাকে সবসময় বকতে থাকে। মাঝে মাঝে আব্বা চড় থাপ্পড়ও দেয়, আমার আর ভালো লাগে না। হাসনা পারবে কিনা জানে না। তারপরও আল্লাহ পাকের উপর ভরসা করে ওকে কথা দেয় যত শীঘ্রই সম্ভব ওকে নিজের কাছে নিয়ে আসবে। সেদিন আরশিকে দেখে যারার অনেক মায়া হয়। ও এই প্রসঙ্গটা নিয়ে পাভেলের সাথে আলোচনা করতে চায়। কিন্তু ওর মা বলেছে বিয়ের আনুষ্ঠানিকতা যেহেতু উনাকে করতে হয়েছে, তাই বিষয়টা যেন উনার উপর ছেড়ে দেওয়া হয়। এদিকে যারা আর পাভেলের আমেরিকা পাড়ি দেওয়ার সময় ঘনিয়ে আসছে। যারা চলে যাবে ভেবে হাসনার মনটা ভীষণ অস্থির হয়। আরশির ব্যাপারে ভেবেছিল যারার সাহায্য নিবে। কিন্তু ও এখন ওর দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। গতরাতে হাসনা আরশিকে স্বপ্নে দেখেছে। ও আর আরশি হাত ধরে নদীর পাড়ে হাঁটছে। আকাশে ফোকা ফোকা জোছনা। হাসনা আরশিকে নিয়ে ঘরে যেতে চাইলে ও বলে, আম্মা বহুদিন পরে আপনাকে কাছে পেলাম। আজ সারা রাত আপনার সাথে বসে জোছনা দেখব। জানেন আম্মা, জোছনার সাথে আমার জীবনের অদ্ভুত মিল আছে। হাসনা অবাক হয়ে আরশিকে দেখে আর ভাবে, কবে থেকে ওর মেয়েটা এত বড় হয়ে গেল। হাসনার নীরবতায় আরশি বলে, আপনি জানতে চাইলেন না মিলটা কোথায়? হাসনা অবাক বিস্ময় বলে, কোথায়? চাঁদের আলো শুক্লপক্ষে একটু একটু করে ছড়িয়ে পড়ে। তারপর চাঁদের বয়স যখন মাঝামাঝি হয় তখন ঝকমকা আলোয় চারিদিকে মুগ্ধতা ছড়ায়। তারপর কৃষ্ণপক্ষে আস্তে আস্তে আলোর রোশনাই কমতে থাকে। তারপর অমাবস্যা যখন আসে পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে যায়। আমি যখন আপনার কাছে থাকি তখন আমার পৃথিবীটা আলোকিত থাকে। আর আব্বার কাছে যখন যাই তখন আমার পৃথিবীতে অমাবস্যার অন্ধকার নেমে আসে। হাসনা অবাক হয়ে আরশি আপাদমস্তক পর্যবেক্ষণ করে। এভাবে ও কবে থেকে কথা বলা শুরু করলো? হয়তো জীবন ওকে এভাবে কথা বলতে শিখিয়ে দিয়েছে। হঠাৎ ঝড়ো বাতাস বইতে শুরু করে। তার সাথে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামে। বৃষ্টির ফোঁটাগুলো বরফের মতো ঠান্ডা। হাসনা আরশির হাত ধরে একটু আশ্রয়ের জন্য দৌড়াতে থাকে। দূরে একটা বটগাছ দেখতে পায়। ও আরশিকে ডেকে বলে, আম্মু চলো ওই বটগাছটার নিচে দাঁড়াই। এমন সময় ওর ঘুম ভেঙে যায়।
রাজ পাশে শুয়েছিল। হাসনার ঘুম ভাঙতেই জিজ্ঞাসা করে, তুমি কি স্বপ্ন দেখছিলে? হাসনা আমতা আমতা করতে থাকে। এরপর রাজ দুম করে বলে, আরশিকে? হাসনা চমকে উঠে। রাজ ওর চমকে উঠা দেখে বলে, তুমি স্বপ্নে আরশি বলে ডাকছিলে তাই জিজ্ঞাসা করলাম। হাসনা রাজের কথার উত্তর না দিয়ে বলে, আমি পানি খাবো। রাজ সাইড টেবিল থেকে পানির গ্লাসটা ওর দিকে এগিয়ে দেয়। পানি খেয়ে হাসনা পাশ ফিরে গুটিসুটি মেরে শুয়ে থাকে। গত দুদিন হাসনার প্রচণ্ড বমি হয়েছে। আসলে ওর খুব অ্যাসিডিটি করেছে। কিন্তু বাড়ির মানুষগুলো ভাবছে ও কনসিভ করেছে। কি মুশকিল, একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে। গতরাতে ওর শাশুড়ি বলেছে তোমাকে সকালে উঠতে হবে না। প্রথম প্রথম একটু বমি হয়, 2-3 মাস পার হয়ে গেলে বমি বন্ধ হয়ে যাবে। এতে ঘাবড়ানোর কিছু নেই। হাসনার ভীষণ অস্বস্তি লাগছে। এদিকে যারাও বাড়িতে নেই। সামনের সপ্তাহে ওদের ফ্লাইট। সে কারণে দুদিন আগে কামাল কাঁচনায় ওর বাপের বাড়িতে পাভেল সহ গিয়েছে। রাজও বাড়িতে নেই। এত সকালে কোথায় গিয়েছে কে জানে। ইদানিং খুব ব্যস্ত থাকে। কিসের এত কাজ হাসনা বুঝে পায় না। যদিও বাসায় থাকলে হাসনার সাথে খুব একটা কথা রাজ বলে না, তবুও হাসনার ভালো লাগে। ও বাসায় আছে এতেই হাসনার অন্তরে সুখানুভূতির উদ্রেক হয়। হাসনা রুম থেকে বের হয়ে একবার কিচেনে উঁকি মেরে দেখে ওর দুই শাশুড়ি মা কোমরে আঁচল বেঁধে রাঁধতে বসেছে। এত কিসের আয়োজন বুঝতে পারছে না। পরক্ষণেই মনে হলো আজ তো যারার ফেরার কথা। হঠাৎ ওর দিকে নজর পড়তেই ওর শাশুড়ি মরিয়ম বেগম বলেন, তুমি আবার উঠে এসেছো কেন? বললাম না শুয়ে থাকতে। মা আপনি যা ভাবছেন তা তো নাও হতে পারে। তখনই ওর চাচি শাশুড়ি জমিলা বেগম মুচকি হেসে বলেন, শাশুড়িদের কথা শুনতে হয়। হাসনা কিচেন থেকে বের হয়ে এসে দেখে কাজের হেল্পার আকলিমা হাসনার পাশের রুমটা ঝেড়ে মুছে পরিষ্কার করছে। রুমটাতে সাইরার খেলার সামগ্রী রাখা হয়েছিল। আজ সেখানে একটা সিঙ্গেল খাট পাতানো হয়েছে। একটা পড়ার টেবিল সাথে একটা ক্লসেট আর বইয়ের শেলফ রাখা হয়েছে। জানালায় নতুন পর্দা লাগানো হয়েছে। হাসনা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিরে এখানে কে থাকবে? আমি তো জানি না ভাবি। খালাম্মা গুছিয়ে রাখতে বলেছেন। সায়রা হাসনার দাদিশাশুড়ির রুমে গল্প শুনছে। মেয়েটা গল্প শুনতে খুব পছন্দ করে। সে কারণে হাসনাকেও ইউটিউব দেখে গল্প মুখস্থ করতে হয়। এদিকে সকাল গড়িয়ে দুপুর হলো, রাজের কোনো দেখা নাই। বিয়ের 1 বছর হতে চলল, হাসনা কখনো রাজের মোবাইলে ফোন দেয়নি। আজ একটু ফোন দিতে ইচ্ছা হলো। মোবাইলে রিং হতেই ওপাশ থেকে গুরুগম্ভীর স্বরে রাজ বলল, কি ব্যাপার তুমি হঠাৎ ফোন দিলে? হাসনা একটু থতমত খেল। নিজেকে সামলে নিয়ে বলে, না মানে আপনি দুপুরে খেতে বাসায় আসলেন না দেখে ভাবলাম শরীর ঠিক আছে কিনা। শরীর ঠিক আছে। একটা জরুরি কাজে আটকে গিয়েছি। ঠিক আছে রাখছি। ফোনটা রেখে হাসনা ফেসবুকে ঢুকে দেখে যারা আর পাভেলের সুন্দর সুন্দর ছবি ফেসবুকের ওয়ালে শোভা পাচ্ছে। কদিন আগে ওদের ম্যারেজ ডে হয়ে গেল। ওরা মালদ্বীপ বেড়াতে গিয়েছিল। ওখানে পানির উপরে রিসোর্টে পাশাপাশি দুটো চেয়ারে যারা আর পাভেল বসে আছে। পায়ের কাছে ঢেউ আছড়ে পড়ছে। হাসনারও বিয়ের 1 বছর হতে চলল। তবে কখনো রাজের সাথে ওর কোথাও বেড়াতে যাওয়া হয়নি। তবে হাসনা আশাও করেনি। যেটুকু পেয়েছে তাতেই ওর মনে হতো অনেক বেশি পেয়েছে। বিছানায় গড়াগড়ি দিতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি। হঠাৎ যারার ডাকে হাসনার ঘুম ভেঙে যায়। প্রথমে ধাতস্থ হতে একটু সময় নেই। তারপর অস্বস্তি শুরু হয়। দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর এখন মাগরিব পার হয়ে গেছে। ভীষণ লজ্জা লাগছে। যারার দিকে চোখ কচলে তাকিয়ে হাসনা বলে, তুমি কখন চলে এসেছো? আমি কখন চলে এসেছি সেটা পরেও শুনতে পারবে। আজ না তোমার ম্যারেজ ডে। ভাইয়া তোমার জন্য অনেক দামি একটা গিফট নিয়ে এসেছে, চলো দেখবে। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ওয়াশরুমে বেসিনের সামনে দাঁড়িয়ে মুখটা ধুয়ে নিয়ে মনে মনে ভাবে এই 1 বছরে রাজ ওর প্রয়োজনীয় সবই ওর সামনে এনে দিয়েছে। কিন্তু একটা ভালোবাসার গোলাপ ফুল কিংবা বেলি ফুলের কখনো এনে দেয়নি। কখনো শুধু ওকে নিয়ে বাইরে ঘুরতে যায়নি। তবে এটা ওর অভিযোগ নয়। ও ভালো করেই জানে রাজের মতো পুরুষের বউ হবার যোগ্যতা ওর নেই। আল্লাহ পাক খুশি হয়ে হয়তো এই মানুষটার সাথে ওর রিজিক বেঁধে দিয়েছেন। কি এমন দামি গেল গিফট আনলো যেটা সবার সামনে দেওয়ার জন্য ওকে ডেকে পাঠিয়েছে। ফ্রেশ হয়ে এসে যারার সাথে ডাইনিং রুমে আসে। সেখানে একটা কেক রাখা আছে। হাসনাকে দেখে ওর শাশুড়ি বলে, তোমার শরীর এখন ঠিক আছে? এখন ভালো আছি। শ্বশুর আরশাদ চৌধুরী ব্যস্ত হয়ে বলেন, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে খবর দিলে একটু দেখে যেত। চাচা শ্বশুর রিশাদ চৌধুরী বলেন,
খোঁজ নিয়েছিলাম, উনি রংপুরে নেই, একটা সেমিনারে যোগ দিতে ঢাকায় রওনা দিয়েছেন। সায়রা দৌড়ে এসে হাসনাকে জড়িয়ে ধরে বলে, মামুনি একটা কথাটা শেষ করতে পারে না। অমনি রাজ বলে, হাসনা তোমার জন্য আমাদের সবার তরফ থেকে একটা স্পেশাল গিফট এনেছি। এ কথা বলে রাজের পিছনে দাঁড়ানো আরশির হাত ধরে হাসনার হাতে তুলে দিয়ে বলে, আরশির কথা তোমার গোপন করা একদম উচিত হয়নি। হাসনা আবেগে আপ্লুত হয়ে সবার সামনে রাজকে জড়িয়ে ধরে। রাজ সত্যিই খুব অবাক হয়ে যায়। আজ বিয়ের 1 বছরে হাসনা নিজ থেকে এভাবে কখনো ওকে জড়িয়ে ধরেনি। এরপর আরশির কাছে এসে ওকে জড়িয়ে ধরে কপালে চুমু দিতে থাকে। আর দুচোখ দিয়ে অঝরে চোখের পানি গড়িয়ে পড়ে। আরশিও ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। পরিবারের প্রতিটি মানুষ মা আর সন্তানের এক অভূতপূর্ব মিলনের দৃশ্য অবলোকন করে। এমন সময় জারার শাশুড়ি জমিলা বেগম বলেন, আজ থেকে আরশি এ বাড়ির মেয়ে। রাজ সেভাবেই ওকে নিয়ে এসেছে। উকিল ধরে একদম সারা জীবনের জন্য নিজের করে নিয়ে এসেছে। অবশ্য বিনিময়ে আরশির বাবাকে অনেক টাকা দিতে হয়েছে। জমিলার মুখের কথা কেড়ে নিয়ে হাসনার দাদি শাশুড়ি বলে, টাকা খরচ হয়েছে এতে সমস্যা নেই, কিন্তু সন্তান তার মায়ের বুকে ফিরে এসেছে, এর কোনো তুলনা নেই। হাসনা রাজের দিকে তাকিয়ে অঝরে চোখের পানি ফেলছে। এ চোখের ভাষা যেন রাজ পড়তে পারছে। সন্তানের জন্য বাবা মায়ের অন্তর কতটা পুড়ে এই উপলব্ধিবোধ রাজেরও আছে। হাসনা মনে মনে এই বাড়ির মানুষগুলোর জন্য অন্তর থেকে দোয়া করে। এদের সবার জন্য সুস্থতা আর নেক হায়াত কামনা করে। এ বাড়িতে এসে হাসনার এই উপলব্ধিবোধ হয়েছে এরা মানুষকে সম্মান করতে জানে। কে বড়লোক কিংবা কে গরিব সেই হিসেবে নয়। মানুষ হিসাবে যার যতটুকু সম্মান প্রাপ্য তাকে ততটুকু সম্মান ওরা দেয়। এরপর হাসনা আর আরশি চোখের। আজ হাসনা আর রাজের প্রথম বিবাহবার্ষিকী। সেই সাথে এই বাড়িতে একজন নতুন অতিথির আগমনে প্রচুর খাওয়া দাওয়া আনন্দ হয়। যে রুমটা ঝাড়মোছো করা হয়েছিল সেখানে আরশির থাকার ব্যবস্থা করা হয়েছে। হাসনার রুমের লাগোয়া আরশির রুম। মায়ের কাছে এসে আরশি ভীষণ খুশি। এত সুন্দর থাকার ঘর ওর কাছে স্বপ্নের মতো লাগছে। এর মাঝে সায়রার সাথে আরশির ভালোই বন্ধুত্ব হয়েছে। রাতে ডিনার শেষ করে আরশি ওর রুমে চলে যায়। সায়রাও ওর পিছু পিছু ওই রুমে চলে যায়। হাসনা রাতে সায়রাকে নিতে আসে, কিন্তু সায়রা যেতে চায় না। এমন সময় রাজ এসে বলে, সায়রা আজ আরশির কাছেই থাকুক। ওদের মধ্যে যত তাড়াতাড়ি বোঝাপড়া হবে ততই ভালো। ওদেরকে ওদের মতো থাকতে দাও। তুমি চলে আসো। রাজের আহ্বানে হাসনা যেন একটু কেঁপে উঠে। আজ বিয়ের 1 বছর হলো রাজ কখনো ওকে এভাবে কাছে ডাকেনি। হাসনা চাবি দেওয়া পুতুলের মতো রাজের পিছু পিছু রুমে চলে আসে। রুমের স্পটলাইটের মৃদু আলোতে বোঝা যায় বাইরে চাঁদের আলো ঝরছে। হাসনার দিকে তাকিয়ে রাজ বলে, ছাদে যাবে আজ চাঁদের আলো ঝরছে। আমার জোছনা খুব ভালো লাগে। হাসনাও সাথে সাথে বলে, আমারও জোছনা খুব প্রিয়। জানালার কাছে দাঁড়িয়ে হাসনা চাঁদের পানে তাকিয়ে বলে, এখন শুক্লপক্ষ চলছে। রাজ অবাক হয়ে হাসনার দিকে তাকিয়ে বলে, তুমি কি করে বুঝলে? আকাশের দিকে তাকিয়ে দেখেন আধফালি চাঁদ উঠেছে। এর স্থায়িত্ব ক্ষণস্থায়ী। জোছনায় ডুবতে চাইলে এখনই যেতে হবে। রাজ হাসনার একদম কাছে চলে আসে। হাসনা দুম করে রাজকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। রাজের শার্টের সামনের অংশ ভিজে যায়। একসময় রাজও হাসনাকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে। হাসনা কাঁদতে কাঁদতে বলে, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। রাজ 2 হাত দিয়ে হাসনাকে বুকের উপর থেকে তুলে বলে, স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে ঋণ কৃতজ্ঞতাবোধ এগুলো থাকতে হয় না। বিশ্বাস আর ভরসায় সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে হয়। আমি শুধু তোমার পাশে থাকতে চেয়েছি। তবে তুমি একটা অপরাধ করে ফেলেছ। আরশির কথা গোপন করা তোমার ঠিক হয়নি। হাসনা শাড়ির আঁচলের সুতো টেনে বলে, আমি বলতে চেয়েছিলাম কিন্তু সেই সুযোগটা করে নিতে পারিনি। তাছাড়া কি? খালাম্নি বলেছিলেন এই বিষয়টা উনি সামলে নিবেন। এরপর রাজের দিকে তাকিয়ে অবাক বিস্ময় বলে, আপনি আরশির কথা কিভাবে জানলেন? প্রায় রাতে স্বপ্নে তুমি আরশি আরশি বলে ডাক দিতে। তখনই আমার সন্দেহ হয়। আম্মুকে জানালে বাকি কাজটুকু আম্মু করে। যারা আম্মুর সাথে কথা পুরো ঘটনা জেনে নেয়। হাসনা একটু অস্বস্তি নিয়ে বলে, আরশির বাবা তো ভালো মানুষ নয়। তার কাজ থেকে মেয়েকে কিভাবে আনলেন? উকিলের মাধ্যমে কাজটা করতে হয়েছে। তবে কি জানো টাকার কাছে সবাই বশ হয়। হাসনা আফসোসের সুরে বলে, আপনার অনেক টাকা খরচ হয়ে গেল তাই না? রাজ হেসে দিয়ে বলে, নিজের প্রিয়তম মানুষটার সুখের জন্য টাকা একটু খরচ হলো বইকি।
রাজের মুখে প্রিয়তম শব্দটা হাসনার কানে খুবই সুমধুর শোনালো। হাসনা যেন একটু শিহরিত হলো। আরশি আসার পরদিনই হাসনার প্রচণ্ড ব্লিডিং শুরু হলো। প্রথমে হাসনা বুঝতে পারে নাই ওই কনসিভ করেছে। পরে ডাক্তারের কাছে যাওয়ার পর টেস্ট করে জানা যায় ও কনসিভ করেছিল। কারণ গত মাসেই ওর পিরিয়ড হয়েছিল। যাই হোক, দীর্ঘ 1 মাসও অসুস্থ ছিল। এই সময়টাতে আরশি ওর সেবা করেছে, সায়েরাকে সামলিয়েছে। এছাড়া কিছু করার ছিল না। কাজের হেল্পার আকলিমা ওর বাবার অসুস্থতার কারণে কুড়িগ্রাম চলে গিয়েছে। যারা থাকলে হয়তো আরশিকে এতটা চাপ নিতে হতো না। যারা আর পাভেল এর মাঝে আমেরিকাতে পাড়ি জমিয়েছে। হাসনা একটু সুস্থ হলে কামাল কাঁচনায় আরশি আর সায়েরাকে নিয়ে বেড়াতে যায়। আর এই সুযোগে জারার চাচি রুবা হাসনাকে বলে, সুস্থ হতে 1 মাস লাগলো তাই না? জি চাচি, তবে আরশি আমাকে খুব সাহায্য করেছে। আমার যখন যা লাগে হাতের কাছে এনে দিয়েছে। আমি আসলে মাথা তুলে বসতে পারছিলাম না। সায়েরাকে কে দেখেছে? আরশি সামলে নিয়েছে। রাজের বুদ্ধি আছে বলতে হবে। বিনা পারিশ্রমিক কি সুন্দর তোমাকে একটা কাজের লোক এনে দিয়েছে। হাসনা প্রতিবাদ করে বলে, চাচি আপনার কথাটা ঠিক নয়। রাজ আরশিকে অনেক ভালোবাসে। সাইমা ডাইনিং রাস্তা রেডি করছিল। রুবার কথা শুনে এই রুমে এসে বিরক্ত হয়ে বলে, না জেনে শুনে কারো সম্পর্কে এমন মন্তব্য করা উচিত নয়। রাজ ওকে ওর বাবার কাছ থেকে কিভাবে এনেছে সবই আমি জানি। এজন্য রাজকে অনেক টাকা গুনতে হয়েছে। রুবা সাথে সাথে প্রসঙ্গ পাল্টে বলে, ভাবি আপনি কথাটা এত সিরিয়াসলি নিয়েছেন, কিন্তু আমি তো ঠাট্টা করে বলেছি। এমন ঠাট্টা করা কখন উচিত নয় যে ঠাট্টায় বুকের ভিতর ব্যথা শুরু হয়। মানুষের সাজানো সংসারে সন্দেহের বীজ রোপিত হয়। কথাগুলো বলেই হাসনা আরশি আর সায়েরাকে খাবার টেবিলে নিয়ে যায়। হাসনার যদিও রাতে ডিনার করে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু জারার চাচি রুবার কথাগুলো শোনার পর ওখানে আর থাকতে মন চাইল না। দ্রুত বাসায় চলে আসে। সেদিন রাজ বাসায় এসে হাসনাকে বলে, আরশির সামনে ফাইনাল পরীক্ষা। তবে ওকে পরীক্ষা দিতে হবে না। ওর বাকি 2 টার্মের উপর নির্ভর করে পর্যাপ্ত মার্ক দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে। আগের স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলেছি। ওর টিচার ঠিক করেছি। জেলা স্কুলে ভর্তি পরীক্ষা দিতে হবে। রাজের কথাগুলো শুনে আরশি ভীষণ খুশি হল। জেলা স্কুলে পড়ার ওর বহুদিনের শখ ছিল। খুশিতে হাসনার দুচোখের পাতা সিক্ত হয়ে উঠল। সবই ঠিকঠাক চলছিল। আরশি ক্লাস 4 আর সায়রা নার্সারিতে ভর্তি হয়েছে। বিয়ের 2 বছর পার হয়ে গেল, কিন্তু হাসনার আর কনসিভ করছিল না। সেটা নিয়ে শ্বশুর বাড়িতে নানা রকম কথা উঠছিল। প্রথমে হাসনা কথাগুলোর তেমন পাত্তা দেয়নি। ভেবেছে আজ না হোক কাল কনসিভ করলে সবাই এই বিষয়টা নিয়ে আর মাথা ঘামাবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। রাজের মা প্রথমে ওই বিষয়টাকে নোটিশ করলেন। সেটা হলো আরশি। কারণ আরশি আসার 2 দিন পর হাসনার মিসক্যারেজ হয়েছিল। সুতরাং এই মেয়েটা অলক্ষণী অপা। হাসনার কানে কথাটা আসা মাত্রই ভীষণ কষ্ট পেল। কিন্তু কিছু তো করার নাই। তবে কেন যেন মনে হলো এই কথাটা কেউ উনার কানে তুলে দিয়েছে। 2 দিন আগে ওয়াশরুমে যাওয়ার সময় মরিয়ম বেগম মোবাইলটা ডাইনিং টেবিলে রেখে যান। হাসনা মোবাইল ওপেন করে কল লিস্ট চেক করে দেখে ওর 2 মামি আর জারার চাচি রুবার সাথে ওর শাশুড়ির মাঝে মাঝে কথা হয়। ওয়াশরুমের দরজা খোলার শব্দে হাসনা ফোনটা টেবিলে রেখে দেয়। ওকে এখনই বের হতে হবে। আরশি আর সায়েরাকে স্কুল থেকে আনতে হবে। শাশুড়ি মরিয়ম বেগমকে হাসনা বলে, মা আরশি আর সায়েরাকে আনতে যাচ্ছি। যাও, আমার ছেলের ঘরে সন্তান এখনো পয়দা করতে পারলে না। তা কি আর করা? অন্যের জিনিস বয়ে বেরাও। বসে তো থাকা যাবে না। আপাতত এই কাজটাই মনোযোগ দিয়ে করো। হাসনা মুখে কিছু বলল না। আর কী বা বলার আছে? বাস্তবতা মেনে নিতেই হবে। হাসনা চলে যাবার পর রাজের দাদি এসে বলে, হাসনাকে তোমার এভাবে বলা উচিত হয়নি। মেয়েটা কষ্ট পেল। কষ্ট পেলে পাবে। আমার কিছু করার নেই। আমি বুঝতে পারছি ও ইচ্ছে করেই সন্তান নিচ্ছে না। তা কি করে হয়? হয় মা নিজের সন্তানের আদর কমে যাবার ভয়ে ও বাচ্চা নিতে চাইছে না। এর মাঝে জারার শাশুড়ি এসে বলে, তোমার কথা ঠিক নয় ভাবি। বাচ্চা হবার বয়স তো পেরিয়ে যাচ্ছে না। আজ না হয় কাল হবে। সে জন্য তো ইচ্ছা থাকতে হবে। ওর তো সেই ইচ্ছাটাই নাই। সবই আমার ছেলের দুর্ভাগ্য। জমিলা বেগম আর কথা বাড়ালেন না। নিজের কাজে মন দিলেন। এর মাঝে হাসনা আরশি আর সায়েরাকে নিয়ে বাসায় চলে আসে। ওদেরকে খাইয়ে দেয়। টেবিলে সবার জন্য খাবার বেড়ে দিয়ে নিজের রুমে চলে আসে। জোহরের নামাজ আদায় করে নেয়।
এরপর ডাইনিং টেবিল থেকে সবার এঁটোবাসনগুলো রান্নাঘরের সিঙ্কে রেখে নিজে মুখে কিছু খাবার তুলে নেয়। এরপর সব কিছু ধুয়ে রুমে চলে আসে। সায়রা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। আরশি ওর রুমে হোম ওয়ার্ক করতে থাকে। হাসনা ছাদে চলে যায়। পেতে রাখা স্টিলের চেয়ারটায় বসে পড়ে। ছাদে শুকনো পাতা এখানে ওখানে ছড়িয়ে আছে। ধুলোর আস্তরণ পড়ে আছে। আসলে মনটা ভালো না থাকায় এদিকে নজর দিতে ইচ্ছে করছে না। টবের মাটিগুলো শুকিয়ে চৌচির। অবহেলা অজন্তে গাছগুলো যেন কোনো রকমে বেঁচে আছে। অনেকটা ওর মতন। ইদানিং রাজও ওকে সময় দেয় না। যদিও হাসনা কোনোদিন রাজকে কোনো অভিযোগ করেনি, তারপরও রাজ হয়তো বুঝে যে হাসনা ওকে অনুভব করে। সে কারণে নিজ থেকেই বলে, ইদানিং ব্যস্ততা একটু বেড়েছে, তাই তোমাদের সময় দিতে পারছি না। তবে এটা ক্ষণিকের জন্য। এরপর তোমাদের নিয়ে দেশের বাইরে ঘুরতে যাব। হাসনা রাজের কথাগুলো বিশ্বাস করতে চায়। তবে সেদিন রাজের মোবাইলের কল লিস্টে রোশনির নাম্বার দেখেছিল। রোশনির কথা মনে হতেই বুকের ভিতরটা ফাঁকা হয়ে গেল। শিরদাঁড়া দিয়ে একটা তীব্র ব্যথার স্রোত বয়ে গেল। গোধূলির আবির চারদিকে ছড়িয়ে পড়ছে। হাসনা গাছগুলোতে পানি দিতে থাকে। দূরের মসজিদে মাগরিবের আজান শোনা যায়। ক্লান্ত শ্রান্ত দেহে প্রচণ্ড অবসাদ নেমে আসে। কখন যে মাথা ঘুরে ছাদে পড়ে যায় ও নিজেই বুঝতে পারে না। একসময় একটা ছোট ছেলে এসে ওকে হাত ধরে টেনে উঠায়। হাসনা ওর হাত ধরে নদীর ঘাটে চলে যায়। সেখানে একটা নৌকা বাঁধা রয়েছে। ছেলেটার হাত ধরে নৌকাতে উঠে পড়ে। হাসনা অবাক হয়ে যায়, এতটুকু ছেলে নৌকাটা কিভাবে চালাতে পারে। একসময় প্রবল ঝড় উঠে। নৌকাটা দুলতে থাকে। মনে হচ্ছে এখনই ডুবে যাবে। এ সময় হঠাৎ আরও একটা নৌকা নিয়ে রাজ চলে আসে। রাজ হাসনাকে ডাকতে থাকে। হাসনা ধড়মড় করে উঠে বসে বলে, বাবুটা কোথায়? রাজ রেগে গিয়ে বলে, কিসের বাবু, আর তুমিই বা এখানে কিভাবে আসলে? হাসনা কিছুই মনে করতে পারে না। কিছুক্ষণ পর ধাতস্থ হলে আস্তে আস্তে সব মনে পড়ে। এরপর রাজের দিকে তাকিয়ে বলে, গাছে পানি দিতে এসেছিলাম। মরিয়ম বেগম রেগে গিয়ে বলেন, ন্যাকামি করার জায়গা পাও না? তোমাকে ভরসন্ধ্যায় কে গাছে পানি দিতে বলেছিল? জমিলা বেগম মরিয়মের দিকে তাকিয়ে বলে, বাদ দাও না ভাবি এসব রাগারাগি। দেখছো না ওর পুরো শরীরে ধুলো মেখে আছে। জমিলা হাসনার দিকে তাকিয়ে বলে, উঠে দাঁড়াতে পারবে? হাসনা উঠে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু পেরে উঠে না। মাথা ঘুরে আবার পড়ে যেতে থাকে। রাজ সাথে সাথে ওকে ধরে ফেলে। রাজের বাবা আরশাদ চৌধুরী রাজকে বলেন, তুই হাসনাকে পাজাকোলা করে নিচে নিয়ে আয়। আমি ডাক্তারকে কল করছি। রাজ হাসনাকে পাজাকোলা করে নিচে নামিয়ে নিয়ে আসে। হাসনা রাজের দিকে তাকিয়ে বলে, সায়রা আর আরশি কোথায়? ওরা ঘুমিয়ে আছে। ওদের ডেকে দেননি কেন? হোমওয়ার্ক শেষ করেছে কিনা কে জানে। ওদের ভাবনা না ভেবে নিজের শরীরের কথা ভাবো। তাছাড়া কাল শুক্রবার, সুতরাং হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই। রাজ হাসনাকে নিয়ে নিচের ওয়াশরুমে চলে যায়। ক্লসেট থেকে ম্যাক্সি বের করে ওর হাতে দেয়। হাসনা হালকা করে শাওয়ার নিয়ে ম্যাক্সি পরে রুমে চলে আসে। রাজ ওকে বিছানায় শুয়ে পড়তে বলে। এর মাঝে ডাক্তার চলে আসে। পরীক্ষা নিরীক্ষা করে বলে হাসনা কনসিভ করেছে। নিশ্চিত হওয়ার জন্য প্রেগনেন্সি কিট রেখে যায়। সকালে পরীক্ষা করতে বলে। এখন কিছু ভিটামিন ওষুধ দিয়ে ডাক্তার চলে যায়। মরিয়ম বেগম একথা শুনে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে বলে, আমার দোয়া তুমি কবুল করে নাও মালিক। এবার যেন আমার ছেলের ঘরে সন্তান আসে। হাসনাকে রাতে জমিলা বেগম গরম স্যুপ এনে দিয়ে বলে, এটা খেয়ে নাও। তোমার শরীর খুব দুর্বল। হাসনা মুখে দেওয়ার সাথে সাথে বমি করে ঘর নোংরা করে ফেলে। একটু সামলে নোংরা পরিষ্কার করতে ও শোয়া থেকে উঠে বসে। কিন্তু রাজ ওকে বিছানা থেকে নামতে দেয় না। নিজেই নোংরাগুলো সব পরিষ্কার করে। মায়ের অসুস্থতা দেখে সায়রা আরশি জ্বালাতন ছাড়াই দ্রুত ভাত খেয়ে নেয়। সারা রাত উত্তেজনায় হাসনা ঘুমাতে পারে না। আধো ঘুম আধো জাগরণে পুরোটা রাত পার হয়ে যায়। চলবে।